প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এডমিশন টেস্ট দিচ্ছ, তোমাদের 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। এর মধ্যে মেডিকেলের পরীক্ষা হয়ে গেছে। তোমরা যারা অনেকেই চান্স পাওনি, তোমরা হতাশ হয়ে গেছে, এত পরেও মেডিকেলের চান্স হইলো না। এখন ঢাকা ভার্সিটির ফিজিক্স এর এমসিকিউ গুলো কিভাবে দাগাবো, বা ম্যাথ, এতগুলো ফিজিক্সের ম্যাথ আসে, এগুলো দাগাইতে পারবো কিনা, তোমরা এই সন্দেহে বা এই ডিপ্রেশনে তোমরা অনেকে পড়ার থেকে পিছিয়ে যাচ্ছ। এটা কখনোই করবে না। তোমরা বিগত বর্ষের 5টা বা 6টা প্রশ্ন অবশ্যই খুব ভালো করে সলভ করবা। 5টা বা 6টা সাল খুব ভালো করে সলভ করবা। আজকে এই ক্লাসটি ফিজিক্সের 2020 থেকে 2025 সাল পর্যন্ত 5টা সেশন আমি সলভ করে দিয়েছি। এই ক্লাসটা যদি তোমরা পুরোটা দেখো, তাহলে তোমাদের প্রশ্ন ব্যাংকে যতগুলো সূত্র আছে, অর্থাৎ বইয়ের প্রায় সূত্রগুলোই কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে। এখানে সূত্রগুলো নিয়েও আলোচনা করে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে তোমরা ফিজিক্স 2 পার্টে কি কি সূত্র পড়বা বা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে, এটি তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিব। তবে শুরু করা যাক ক্লাসটি। ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে 2024-25 সেশনের প্রশ্ন সলভ করব। এখান থেকে যেসব প্রশ্ন আসছিল সেগুলো তোমাদেরকে সলভ করে দিব, এবং এখানে তোমাদের কি কি টপিকস ভালো করে পড়তে হবে সেটাও আমি এখানে বলে দিব তোমাদেরকে। তো এখান থেকে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা দেখো, 1.1 মিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটি অপর প্রান্ত 31.4 কেজি ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো। রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? এখানে জি এর মান দেয়া আছে। এখন এই ম্যাথটা তোমরা কিভাবে করবা? এই ম্যাথটা করতে গেলে তোমাদেরকে যেটা জানতে হবে, দৃঢ়তার গুণাঙ্কের যে সূত্রটা আছে, দৃঢ়তার গুণাঙ্কের যে সূত্রটা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো, দৃঢ়তার গুণাঙ্ক আমরা কি দ্বারা প্রকাশ করব? ইটা। তাহলে ইটা ইকুয়াল আমরা এখানে যেটা লিখতে পারবো, এফ বাই এ ডিভাইডেড কিউ লিখতে পারবো। যেহেতু এখানে কি দেয়া আছে, রেডিয়ান দেয়া আছে, এই জন্য আমরা থিটা লিখলাম। এখন দেখো, এফ এর মান কি দেয়া আছে এখানে? না, এফ বাই এ এটা হলো পীড়ন। তাহলে এফ বাই এ ইকুয়াল আবার আমরা কি লিখতে পারবো? এখানে দেখো এম জি, আর এ ইকুয়াল আমরা জানি পাই আর স্কয়ার। যেহেতু এখানে ব্যাস দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া নাই, এর জন্য আমরা কি করব? পাই ডি ডিভাইডেড 2 স্কয়ার, আর এখানে থিটা দিয়ে দিব। এখন মানগুলো বসায় দাও, এখানে এম এর মান বসায় দাও। এম এর মান কত দেয়া আছে এখানে? এম এর মান দেয়া আছে 31.4। তারপর জি এর মান এটা হলো 10। তারপর দেখো এখানে পায়ের মান যেটা 3.14। তারপর এখানে ডি বাই 2, এটা 2 সেন্টিমিটার, এটাকে যদি মিটারে প্রকাশ করো তোমরা, তাহলে কি হবে? এখানে 2 ইন্টু 10 ইনভার্স 3 হবে। তাহলে 2 2 কাটা গেলে এখানে কি থাকবে? 1 ইন্টু 10 ইনভার্স 3, সরি 10 ইনভার্স 4 হবে, এটা 10 ইনভার্স 4 হবে। তাহলে এখানে 10 ইনভার্স 4 বসায় দাও। আর এখানে যেটা দেওয়া আছে 0.01 রেডিয়ান, তাহলে এটাকে তোমরা যদি 10 দিয়ে লেখো তাহলে কি হবে? 10 ইনভার্স 2 হবে। এখন এই ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা সেটা দেখো। এখন এখানে যেটা দেয়া আছে 31.4, এটাকে 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার 2 দিয়ে লেখো, একই কথা। আর নিচে যা আছে লিখে ফেলো, 3.14 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 10 ইনভার্স 2, এটা লিখে ফেলো এখানে। তারপর দেখো, এখন 3.4 এবং 3.4 কাটা যায়, এটা কেটে দাও। তাহলে কি কি থাকে দেখো, এখানে 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 ইনভার্স 4 কে উপরে নিয়ে গেলে কি হবে? 10 টু দি পাওয়ার 4 হবে, এবং 10 টু দি পাওয়ার 2 হবে এটা। তাহলে সবগুলো যদি এখন গুণ করে দাও, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 8। এখন 10 টু দি পাওয়ার 8 যেটা করতে হবে তোমাকে, এখানে গিগা প্যাসকেলে বের করতে হবে। এখন গিগা প্যাসকেলে বের করতে গেলে কি করতে হবে তোমাকে? তাহলে 1 ডিভাইডেড 10, এবং এখানে ইন্টু দিয়ে 10 টু দি পাওয়ার 9 নিতে হবে। 1 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হলো 1 গিগা প্যাসকেল। অর্থাৎ এই প্যাসকেল ইকুয়াল কি লেখা যাবে? এটা হলো 10 টু দি পাওয়ার 8 যেটা আসছে, এটা হলো প্যাসকেল এককে, আর 1 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কে আমরা গিগা প্যাসকেল বলতে পারবো। তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করো, কি পাবা? 0.1 পাবা। অর্থাৎ এটার অ্যান্সার কি হবে? 0.1 হবে। এবার দ্বিতীয় যে প্রশ্নটা আসছে দেখো, x ইকুয়াল ই টু দি পাওয়ার -2t
y ইকুয়াল টু cos 3t এবং z ইকুয়াল টু sin 2t দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে। t ইকুয়াল 0 সেকেন্ড সময়ে কণাটির বেগ কত? এখন এখান থেকে দেখো কণাটির বেগ কত বলছে। এখন কণাটির বেগ তোমরা কিভাবে বের করবা সেটা দেখো। এখন তার আগে তোমরা এখানে যেটা করতে হবে, ডেরিভেটিভ যেহেতু করতে হবে, ডেরিভেটিভের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবা v ইকুয়াল dx ডিভাইডেড ডিটি, এটা হলো আই অক্ষ বরাবর, তারপর প্লাস ডিওয়াই ডিভাইডেড ডিটি, এটা হলো জে অক্ষ বরাবর, তারপর প্লাস ডি জেড ডিভাইডেড ডিটি, এটা হলো কে অক্ষ বরাবর। এখন এগুলোকে x যেটা আছে ডি বাই ডিটির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আর y যেটা আছে ডি বাই ডিটির সাপেক্ষে অন্তরীকরণ, এবং z যেটা আছে ডি বাই ডিটির সাপেক্ষে অন্তরীকরণ করে t ইকুয়াল 0 সেকেন্ড বসাইতে হবে তোমাদের। তাহলে প্রথম রাশিটা দেখো এখানে কিভাবে লিখবা, ডি বাই ডিটি লিখে নাও আগে, তারপর এক্স এর মানটা বসাই দাও। এক্স এর মান যদি এখানে বসাও, ব্র্যাকেট দাও একটা দিয়ে টি টু দি পাওয়ার ইনভার্স 2t, এটা বসাই দাও এখানে, ব্র্যাকেট ক্লোজ। এখন এটাকে যদি তোমরা ডেরিভেটিভ করো তাহলে কি হবে এখানে, এখানে হবে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2e মাইনাস 2t, এটা হলো আই অক্ষ বরাবর। এখন টি ইকুয়াল কি বসাইতে হবে, 0 বসাইতে হবে। যদি 0 বসাও তাহলে এখানে কি পাবা, মাইনাস 2i পাবা। এখন কিসের জন্য মাইনাস 2i, কারণ ই টু দি পাওয়ার 0 ইকুয়াল কি হবে, 1 হবে। এখানে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হবে। তারপরেরটা দেখো, এখন y ইকুয়াল টু cos 3t যেটা দেয়া আছে, এটাকে তোমরা ডি বাই ডিটির সাপেক্ষে আবার ডেরিভেটিভ করো, ডি বাই ডিটি, এবং এটাকে লেখো 2 cos 3t। এখন এটা যদি ডেরিভেটিভ করো তাহলে কি হবে এখানে দেখো, এখন এখানে 3টা কি হবে, সামনে আসবে, তাহলে 6 sin, তারপর আসবে 3t, তাহলে এটা তোমার হবে 6 sin 0 ইকুয়াল কি লিখতে পারবা, 0 লিখতে পারবা। তারপর দেখো এখন পরের রাশিটাকে আবার ডি বাই ডিটির সাপেক্ষে কি করবা, অন্তরীকরণ করবা, তাহলে এখানে 2 sin 2t আছে এটা। এখন এটাকে যদি অন্তরীকরণ করো কি পাবা, এখানে 4 cos 2t পাবা। এখানে t এর মান 0 বসায় দাও, বসাই দিলে এখানে পাবা 4 cos 0, 4 cos কি পাবা, 0 পাবা। এটা কোন অক্ষ বরাবর, এটা হলো তোমার, এটা হলো 0টা হলো উপরে যে রাশিটা অন্তরীকরণ করছো এটা হলো যে অক্ষ বরাবর, আর এটা হলো কে অক্ষ বরাবর। এখানে তোমরা কি পাবা, cos 0 এর মান হলো 1, যেহেতু 1 তাই এখানে পাবা তোমরা 4k পাবা। এখন দেখো এখান থেকে আমরা যেটা পাইলাম সেটা হলো মাইনাস 2i, তারপর প্লাস 0j, তারপর প্লাস 4k, যেহেতু 0 এখানে নাই এটা, তাই আমরা কি লিখতে পারবো, ইকুয়াল দিয়ে মাইনাস 2i প্লাস 4k, এটা আমরা লিখতে পারবো। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। তারপর দেখো নেক্সট যে এমসিকিউটা আছে, একটি অপবর্তন ঝালর গ্রেটিং ব্যবহার করে একটি পর্দার আলোর ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি, উৎস, গ্রেটিং এবং পর্দা 1.33 পজিশনাঙ্কের একটি তলে নিমজ্জিত করা হলো। পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা কি হবে, অপরিবর্তিত থাকবে, ছড়িয়ে যাবে, কাছাকাছি আসে, বা একপাশে থাকে। এটা কি হবে বলে ফেলো দেখি। এটার ক্ষেত্রে তোমরা যে সূত্রটা জানো সেটা কি, এখানে যেটা মনে রাখবা, ল্যামডা সমানুপাতিক 1/μ, ল্যামডা সমানুপাতিক কি, অর্থাৎ পজিশনাঙ্কের সাথে ল্যামডার সম্পর্ক কি হবে, ব্যস্তানুপাতিক হবে। যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে কি হবে, কাছাকাছি আসবে, এটা হবে কাছাকাছি। তারপর দেখো নেক্সট যে এমসিকিউটা আছে, তিনটি ভেক্টর a ইকুয়াল 6i মাইনাস 8j, b ইকুয়াল মাইনাস 8i প্লাস 3j এবং c ইকুয়াল 26i প্লাস 19j দেয়া আছে। যদি a ভেক্টর প্লাস b ভেক্টর এবং প্লাস c ভেক্টর ইকুয়াল 0 হয়, তবে a ও b এর সম্ভাব্য মানগুলো কত। এখন তোমাদের ঢাকা ভার্সিটির যে এমসিকিউ প্রশ্নগুলো আসে, এখানে কিন্তু মাঝে মাঝে
দুই-তিনটা ম্যাথ একটু বড় দিয়ে দেয় এমসিকিউ এর ম্যাথ। তো প্রথমেই তোমরা কি করবা, সেগুলো একটু অ্যাভয়েড করে বাকিগুলো সলভ করে নিবা। যখন তোমার হাতে সময় থাকবে তখন তুমি এই ম্যাথগুলোতে আসবে। এটাও কিন্তু ওই রকমই একটা ম্যাথ। এখন এটা তুমি কিভাবে করবা দেখো, এখানে জাস্ট মানগুলো বসাই দাও। এর সাথে যে মানটা আছে এ ভেক্টরের মান এখানে দিয়ে দিছে। এটা যেহেতু তিনটা ভেক্টর, এর উপর একটা ভেক্টর চিহ্ন দিয়ে দাও, তারপর বি এর উপর ভেক্টর চিহ্ন, সি এর উপর ভেক্টর চিহ্ন দিয়ে দাও। এটা তিনটা ভেক্টরে এখানে দেয়া আছে। এখন তোমাকে মানটা বের করতে হবে, এ ও বি এর জন্য সম্ভাব্য মানগুলো কি হবে। এটা তোমরা কিভাবে করবা দেখো, মানগুলো বসাই দাও। এখানে যেটা দেয়া আছে এ, এ ভেক্টর, তারপর বি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল কি দেয়া আছে, 0 দেয়া আছে। এখন 0 যেটা দেয়া আছে এটার জন্য তোমরা কি করবা, আগে মানগুলো বসায় নাও। এ লেখো, লেখার পর এ ভেক্টরের যে মানটা দেয়া আছে সেটা লেখো 6i মাইনাস 8j, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দাও। বি, বি এর মান দেখো কি দেয়া আছে 8i, তারপর প্লাস 3j, তারপর সি এর মানটা লিখে নাও, প্লাস দিয়ে সি এর মানটা লিখে নাও। দুঃখিত, একটু পেজ চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এখানে প্লাস দিয়ে তোমরা যে কাজটা করবা সেটা হলো সি এর মানটা লিখে নাও, 26i প্লাস 19j। এটা লিখে নিলা, ইকুয়াল কি হবে, 0 হবে। এখন সবগুলো গুণ করে দাও, এখানে এ বি যেটা আছে এটা গুণ করে দাও। তাহলে কি হবে, 6ai, 6ai, তারপর মাইনাস 8aj, প্লাস দিয়ে এখানে 8bi, প্লাস দিয়ে 3bj, তারপর প্লাস দিয়ে 26i, প্লাস দিয়ে 19j, ইকুয়াল কি হবে, ইকুয়াল 0 হবে। এখন দেখো এখানে আই গুলো একসাথে করে নিবা এবং বি গুলো, সরি, আই গুলো একসাথে করে নিবা এবং জে গুলো তোমরা একসাথে করে নিবা। তাহলে কি কি আছে এখানে দেখো, 6a, তারপর প্লাস 8i, তারপর দেয়া আছে, সরি এখানে আই লেখার দরকার নেই, 8b লেখো। এখানে আই একবারে লাস্টে লিখলেই হবে, প্লাস 26 দেয়া আছে। এখন ব্র্যাকেট ক্লোজ করে, যেহেতু এগুলো সবগুলো আই এর রাশি, তাহলে আই লিখে নাও এখানে, তারপর মাঝে প্লাস দাও একটা দিয়ে। এখন দেখো এখানে যেগুলো কি কি আছে, যেগুলো যে আছে এই যেগুলো তোমরা এখন লিখে নাও, মাইনাস 8a, তারপর এখানে প্লাস 3b, তারপর প্লাস 19, এখন ব্র্যাকেট ক্লোজ করে যে লেখো, ইকুয়াল দাও 0। এখান থেকে তোমরা দুইটা রাশি পাইলা, একটা হলো আয়ের আর একটা কি, যে যে রাশিগুলো দেয়া আছে এগুলো তোমরা পাইলা। এখন এই দুইটাকে সমাধান করতে হবে। তাহলে যদি সমাধান করো তাহলে কি পাবা, এখানে 6a প্লাস 8b ইকুয়াল কি লেখা যাবে, 26 লেখা যাবে, ইকুয়াল লেখা যাবে 26। এটা হলো মাইনাস, এবং এটাকে মাইনাস 8a প্লাস 3b ইকুয়াল তোমরা লিখতে পারবা 19, মাইনাস 19। এখন এখানে এই দুইটা রাশির কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করলে তোমরা যেটা পাবা এখান থেকে, a ইকুয়াল 5 এবং b ইকুয়াল 7। তোমরা সমাধান করে একটা সমীকরণের মান বসাইলেই কিন্তু আরেকটা সমীকরণের মানটা কি পেয়ে যাবা, তোমরা এ এবং বি এর মানটা পেয়ে যাবা। তো এখানে এ ইকুয়াল 5 হবে এবং বি ইকুয়াল কি হবে, 7 হবে। তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে, এখানে অ্যান্সার হবে এখানে বি নাম্বার, এ ইকুয়াল 5 এবং বি ইকুয়াল কি হবে, 7 হবে। এখন নেক্সট যে এমসিকিউটা আছে সেটা দেখো, একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হয়। এই দুটি পথে তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1, Q2 এবং W1 ও W2, এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক। তাহলে এখানে দেখো অপশনগুলো, Q1 ইকুয়াল Q2 দেওয়া আছে, W1 ইকুয়াল W2, Q1 প্লাস W1 ইকুয়াল Q2 প্লাস W2, তারপর যেটা দেওয়া আছে মাঝে শুধু মাইনাস। দুঃখিত, এই এমসিকিউ এর অপশনটা একটু ঠিক করে নাও, এটা হবে তোমাদের Q1, এটা হবে Q2
আর এটা হবে W2 হবে এখানে। তো এই এমসিকিউটা কিভাবে করবা দেখো, এই এমসিকিউটার ক্ষেত্রে মনে রাখবা এখানে এই অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করবে না, এখানে অভ্যন্তরীণ শক্তি কি নির্ভরশীল নয়। যেহেতু অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীল নয়, তাহলে এখানে অন্তঃস্থ শক্তিটা কি হবে, সমান হবে, অর্থাৎ U1 ইকুয়াল কি হবে, U2 হবে। যদি U1 ইকুয়াল U2 হয়, তাহলে তোমরা এখান থেকে লিখতে পারবা Q1 মাইনাস W1 ইকুয়াল Q2 মাইনাস W2 লিখতে পারবা তোমরা এটা। তাহলে U1 ইকুয়াল U2 হলে তোমরা লিখতে পারবা Q1 মাইনাস W1 ইকুয়াল Q2 মাইনাস W2। তাহলে এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডি নাম্বার। তারপর এমসিকিউটা দেখো, নিম্নের কোন বিবৃতিটি একটি দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের জন্য সত্য, এক্স অর গেটের জন্য সত্য কি হবে সেটা দেখো। এখানে ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট কি পাবো, এক্স অর গেটের জন্য আমরা ইনপুট যদি ভিন্ন হয় তাহলে আউটপুটটা কি পাবো, 1 পাবো এখানে। তাহলে অ্যান্সার কি হবে, সি নাম্বার হবে। তার একটি প্রোটনের গতিশক্তি মোট শক্তির 75%। প্রোটনটি দ্রুতি কত, যেহেতু দ্রুতি বের করতে বলছে তাই কি বের করতে হবে, ভি এর মান বের করতে হবে। এখন ভি এর মান বের করতে গেলে এমসিকিউটা কিভাবে করবা সেটা দেখো। এখানে ইকে ইকুয়াল 75% দেয়া আছে, এটা 75% দেয়া আছে। তাহলে এখানে ই ইকুয়াল আবার আমরা কি জানি, এমসি স্কয়ার। ই ইকুয়াল জানি হলো আমরা এমসি স্কয়ার। এই সূত্রটাকে দেখো আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এম মাইনাস এম নট সি স্কয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারবো এখান থেকে এম মাইনাস এম নট তারপর সি স্কয়ার। দেখো এখানে আমরা যেটা লিখতে পারবো এখানে ইকুয়াল দিয়ে 75 ডিভাইডেড 100, তারপর ইকুয়াল দিয়ে কি লিখতে পারবো, এমসি স্কয়ার। তারপর এখানে এখন এটাকে কি লিখতে পারবো, এম মাইনাস এম নট ইকুয়াল, আমরা যদি তুলনা করি তাহলে কি হবে, উভয় দিক থেকে সি স্কয়ারটা উঠে যাবে। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারবো ইকুয়াল 3/4 এম লিখতে পারবো, 3/4 এম লিখতে পারবো। তাহলে এখান থেকে তোমরা এখন কি লিখতে পারবা, এখান থেকে এম নট ইকুয়াল তোমরা লিখতে পারবা 1/4 এম লিখতে পারবা। এম নট ইকুয়াল কি লিখতে পারবা, 1/4 এম নট লিখতে পারবা, সরি এম নট ইকুয়াল 1/4 এম লিখতে পারবা। এখন দেখো এখানে যেটা করতে পারবা, এই এম এর মানটা তোমাকে বসাইতে হবে। যদি বসাও তাহলে কি পাবা, এখানে এটা করো 4 এম নট আর এম এর মানটা বসাই দিতে হবে। এম এর যে সূত্রটা সেটা কি বলো দেখি, স্থির ভরের ক্ষেত্রে এম নট ডিভাইডেড √1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড সি স্কয়ার। তাহলে দেখো এখন উভয় দিক থেকে কি হবে, এম নট উঠে যাবে। যদি উঠে যায় তাহলে তোমরা কি পাবা, 4 ইকুয়াল 1 ডিভাইডেড √1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড সি স্কয়ার। দেখো এবার আমি উপরে লিখতেছি কি হবে। এখন তোমরা রুটটা যদি তুলে দাও তাহলে এখানে যেটা পাবা 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড সি স্কয়ার। আর এটা কি হবে, 1/4। এখন এটাকে স্কয়ার করতে হবে, স্কয়ার করলে তোমরা পাবা 1/16 পাবা। কি পাবা, 1/16। এখন 1/16 যেটা আছে এটাকে কি করতে হবে তোমাদের, দেখো এখানে ভি স্কয়ার, ভি এর মান যেহেতু বের করতে হবে আমাদেরকে, ভি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল, এখানে যেটা আসবে এখন 1/16 মাইনাস 1। এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি পাবা, 15/16। 15 কি পাবা, 16 পাবা। যদি 15/16 হয় তাহলে তোমাকে এখানে ভি এর মান বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল তুমি কি লিখতে পারবা, √15 ডিভাইডেড 4
ইন্টু দিয়ে সি, ইন্টু দিয়ে কি লিখতে পারবা, সি লিখতে পারবা। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এ নাম্বার যেটা দেয়া আছে সেটা হবে এটার অ্যান্সার। তারপর এমসিকিউটা দেখো, একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ায় 10 সেকেন্ড পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। বুলেটের চূড়ান্ত গতি কত? এখানে বায়ুর বাধা উপেক্ষা করো। বায়ুর বাধা কি করতে হবে? উপেক্ষা করতে হবে। তাহলে অপশন যেগুলো দেয়া আছে, এ নাম্বার অপশন দেয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড, বি নাম্বার অপশন 2.5 মিটার পার সেকেন্ড, সি নাম্বার অপশন 49 মিটার পার সেকেন্ড এবং ডি নাম্বার অপশন দেওয়া আছে 98 মিটার পার সেকেন্ড। তাহলে এটা তোমরা কিভাবে করবা সেটা দেখো। আমরা যেটা জানি, টি ইকুয়াল, তোমরা যে সূত্রটা জানো সেটা হচ্ছে টি ইকুয়াল টু ভি ডিভাইডেড জি, এটা জানো তোমরা। এখন বুলেটের চূড়ান্ত গতিটা বের করতে হবে। যদি গতি বের করতে চাও তাহলে কার মান বের করতে হবে? ভি এর মান বের করতে হবে। এখন ভি এর মান বের করতে গেলে ভি ইকুয়াল তোমরা কি লিখতে পারবা দেখো, ভি ইকুয়াল লিখতে পারবা জি টি ডিভাইডেড টু। এখন জি এর মান কত বসাবা এখানে? জি এর মান বসাবো এখানে, যেহেতু 10 দিয়ে করবা, যেহেতু এগুলো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এই জন্য জি এর মান 10 বসাবা সবসময়। 10 ইন্টু 10, তার নিচে কত আছে? 2 আছে। তাহলে এটার ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা 50। এখন দেখো 50-র আশেপাশে অ্যান্সারটা কি আছে? 49 আছে। তাহলে অ্যান্সার কি হবে? 49। অর্থাৎ জি এর মান যদি 9.8 বসাও এখানে, তাহলে অ্যান্সার পাবা তোমরা 49। তারপর দেখো একটা গ্রাফ দেওয়া আছে, একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের ওপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। কণাটির ওপর একটি ধ্রুব আনুভূমিক বল এফ প্রযুক্ত হচ্ছে। নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ ডাব্লিউ বনাম কণাটির দ্রুতি ভি সঠিকভাবে প্রকাশ করবে? এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে সেটা দেখো। এখানে ডাব্লিউ ইকুয়াল, আমরা যেটা জানি, তোমরা কাজ শক্তির উপপাদ্য জানো। এই কাজ শক্তির উপপাদ্য ডাব্লিউ ইকুয়াল কি লেখা যাবে বলো দেখি। কৃতকাজ ইকুয়াল তোমরা লিখতে পারবা গতিশক্তির পরিবর্তন। যদি গতিশক্তির পরিবর্তন লিখতে পারো তাহলে এখানে কি হবে? গতিশক্তির পরিবর্তনে এখানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার, এটা হবে এম ভি নট স্কোয়ার। তাহলে ডাব্লিউ এর সাথে তোমার ভি এর সম্পর্কটা কি সেটা দেখো। এখানে আদিবেগটা যদি 0 ধরো এখানে তোমরা, তাহলে হাফ এম ভি স্কোয়ার পাবা। আর ডাব্লিউ এর সাথে সম্পর্কটা কি হবে? তাহলে ডাব্লিউ এর সাথে সম্পর্ক হবে ডাব্লিউ সমানুপাতিক ভি স্কোয়ার। এখন ডাব্লিউ সমানুপাতিক ভি স্কোয়ার যেটা দেয়া আছে, এটা যদি তোমরা লেখ আট করো তাহলে কি পাবা? লেখটা লেখটা পাবা তোমরা পরাবৃত্ত। লেখটা কি পাবা? পরাবৃত্ত। তাহলে কি হবে? অ্যান্সার হবে বি নাম্বার। এমসিকিউটা যেটা দেয়া আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত হলো। বস্তুটি যদি সর্বোচ্চ আর এম উচ্চতায় ওঠে তবে এর আদিবেগ ভিআই কত হবে? যেখানে পৃথিবীর ব্যাসার্ধ এবং ভর দেয়া আছে। তাহলে এই ইকুয়েশনটা তোমরা কিভাবে করবা? এখানে চারটায় যেটা দেয়া আছে ইকুয়েশন, তাহলে আগে ইকুয়েশনটা লিখে নিতে হবে তোমাদেরকে। ইকুয়েশন লেখার ক্ষেত্রে সারফেস ইকুয়াল দিয়ে ই টপ তোমরা লিখতে পারবা। এখন এই দুটার ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, মানগুলো এখানে বসাই দিতে হবে। যদি মানগুলো বসাই দাও এখানে তাহলে কি পাবা? মাইনাস জি এম এম ই ডিভাইডেড আর ই প্লাস হাফ ভি এম ভিআই স্কোয়ার ইকুয়াল দিয়ে তোমরা লিখতে পারবা মাইনাস জি এম, তারপর এখানে এম ই ডিভাইডেড আর ই প্লাস আর এম, এবং এখানে কি হবে? প্লাস দিয়ে 0 হবে। এখন এই ইকুয়েশন থেকে তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো ভিআই এর মানটা বের করতে হবে। তাহলে ভিআই এর মান ইকুয়াল কি লেখা যাবে দেখো এখানে। এখানে তোমরা ভিআই একবারে যদি লেখো তাহলে লেখা যাবে ভিআই ইকুয়াল, যেহেতু সবগুলো ইকুয়েশনে কি আছে? রুট আছে, তাহলে একবারেই রুট দিয়ে নাও। রুট দেওয়ার পর তোমরা লিখতে পারবা 2 জি এম ইটা কি যাবে? কমন যাবে। কমন নেওয়ার পর
এখান থেকে তোমরা লিখতে পারবা 1 ডিভাইডেড আর ই মাইনাস আর ই প্লাস আর এম, এটা তোমরা লিখতে পারবা। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন হচ্ছে এ নাম্বার, যে অপশনটা দেওয়া আছে সেটা। তারপর দেখো এখানে নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত এদের একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত হয়েছে। এ থেকে ই পর্যন্ত, দেখো এখানে এ থেকে ই পর্যন্ত যেগুলো সবগুলো কি দেওয়া আছে নিচের দিকে, এটা কি দোলন দোলন ভালো করে চিত্রায়িত হয়েছে? না, তাহলে এটা কি হবে? হবে না। তারপরটা দেখো, এটা শুধু একদিকে আসতেছে অর্থাৎ ই এর দিকে, এটা কি হবে? না, কারণ এখানে সিটা কি আছে? সাম্য অবস্থায় আছে। তারপর ডি নাম্বার অপশন যদি খেয়াল করো, এটা উপরের দিকে নিক্ষেপ করতেছে, এটাও হবে না। এখানে দেখো সি নাম্বার যে অপশনটা আছে, এটা কি করতেছে? সি এর দিকে এটা নির্দেশ করতেছে, তাহলে অপশনটা কি হবে? সি হবে। তারপর এমসিকিউটা দেখো, একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ হয় যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান। এর ফলে গ্যাসের আয়তন কি হবে? দ্বিগুণ হবে, অর্ধেক হবে, অপরিবর্তিত থাকবে? আরো তথ্য প্রয়োজন। দেখো কোনটা লাগাবা তোমরা। এটার ক্ষেত্রে যেটা তোমরা লিখতে পারবা সেটা দেখো, এখানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা কি? ডিকিউ ইকুয়াল ডিডাব্লিউ। ডিকিউ ইকুয়াল কি জানি? ডিডাব্লিউ জানি আমরা। এখন ডিকিউ ইকুয়াল ডিডাব্লিউ, এটা কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে তোমার এটা কার সূত্র মেনে চলবে? বয়েলের সূত্র মেনে চলবে। বয়েলের সূত্র মেনে চললে বয়েলের সূত্রটা কি হবে? P1 V1 ইকুয়াল P2 V2 হবে। এখান থেকে কি বের করতে হবে তোমাকে? এখান থেকে বের করতে হবে হলো আয়তনের, ফলে গ্যাসের আয়তনে কি হবে? তাহলে আয়তনের অনুপাতটা তোমাকে বের করতে হবে এখানে। তাহলে আয়তনের অনুপাত যদি বের করতে চাও তাহলে কি হবে? এখানে V1 এটা V2, V1 ডিভাইডেড V2 ইকুয়াল দিয়ে তোমরা এখানে লিখতে পারবা P2 ডিভাইডেড P1। যেহেতু আমাদের এখানে V2 দরকার, তাহলে V2 ডিভাইডেড V1 ইকুয়াল P1 ডিভাইডেড P2 লিখতে পারবো আমরা। এখানে চাপটা কি করা হয়েছিল? দ্বিগুণ করা হয়েছিল, তাহলে এটা কি হবে? চাপের ক্ষেত্রে হবে 1/2 হবে এখানে। তাহলে তোমরা এখানে যেটা লিখতে পারবা, V2 ইকুয়াল হাফ, তারপর V1 লিখতে পারবা। তাহলে কি হবে? এটা আয়তনটা কি হবে বলে ফেলে দেখি? অর্ধেক হবে। এটা হবে বি নাম্বার যে অপশনটা দেওয়া আছে সেটা, অর্ধেক হবে। নেক্সট এমসিকিউ দেখো, একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এস এর 1 মিটার দৈর্ঘ্য এবং 1 ইন্টু এটা 10⁻6 হবে। এটা কি হবে? 10⁻6 করে দাও, এটা 10⁻6 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদে একটি ধাতুর দুটি তার সমান্তরালভাবে যুক্ত করা হলো। এখানে পি থেকে 1000 ওহম, কিউ থেকে 10 ওহম, আর থেকে 2000 ওহম রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দিবে। তাদের উপাদানে আপেক্ষিক রোধ কত হবে? এখন তাদের উপাদানে আপেক্ষিক রোধ বের করতে হবে তোমাকে। যদি বের করতে চাও, এখানে দেখো এস এর ক্ষেত্রে কি দেয়া আছে? দৈর্ঘ্য দেয়া আছে এবং প্রস্থচ্ছেদ দেয়া আছে। তাহলে এখানে তোমাকে যে সূত্রটা লিখে নিতে হবে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে, সেটা কি? পি ডিভাইডেড কিউ ইকুয়াল আর ডিভাইডেড এস। এটা প্রথমে লিখে নিলা। লেখার পর এখান থেকে এখন তোমরা যেটা লিখতে পারবা, পি ডিভাইডেড কিউ ইকুয়াল আর এস এর পরিবর্তে কি বসাইতে পারবা তোমরা? এখানে এস এর পরিবর্তে রোধের যে সূত্রটা আছে সেটা বসাইতে পারবা, রো এল ডিভাইডেড এ, আর এখানে কি হবে? হাফ হবে। এখন এই সূত্রের মানগুলো বসাই দাও। মান বসাই দিয়ে কিসের মান বের করবা? এখান থেকে রো এর মান। তাহলে রো এর মান যদি বের করতে চাও তাহলে রো ইকুয়াল কি লেখা যাবে? দেখো, রো ইকুয়াল তোমরা লিখতে পারবা এখানে 2 আর 2 আর 2 আর এ ডিভাইডেড
এল ইন্টু কিউ বাই পি তোমরা লিখতে পারবা। তাহলে এখন মানগুলো বসাই দাও এখানে, রো এর মান যেহেতু লাগবে মানগুলো বসাই দাও। এখানে কি হবে 2, আর এর মান কি দেয়া আছে 2000, তাহলে 2000 লিখলা। এর মান কি দেয়া আছে 1 ইন্টু 10 ইনভার্স 6 দেয়া আছে। তারপর এল এর মান কি দেয়া আছে 1 মিটার দৈর্ঘ্য, তাহলে এখানে 1 লিখে ফেলো, ইন্টু দিয়ে কিউ ডিভাইডেড পি দেয়া আছে, কিউ ডিভাইডেড পি এর মানটা লিখে ফেলো। কিউ এর মান কত দেয়া আছে 10 এবং পি এর মান কত দেয়া আছে 1000, 1000 দেয়া আছে। এখন এটাকে একটু শর্ট করে নাও, এটা দিয়ে এটাকে কাটো, কত পাবা 2 পাবা, 2। তাহলে এখন তোমরা এটা কত লিখতে পারবা 4 ইন্টু 10 ইনভার্স 5 লিখতে পারবা। কিন্তু 4 ইন্টু 10 ইনভার্স 5 কি অপশনে আছে? না, অপশন আছে 40 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে কি করতে হবে এখানে 40 করে ফেলো এটাকে, আর এখানে কি হবে 10 ইনভার্স 6 হবে ওহম মিটার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। নেক্সট যে এমসিকিউটা সেটা দেখো, n=1 ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করবে। এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হলো রিডবার্গ সমীকরণে তোমরা যে সূত্রটা পড়ছো সেটা এখানে লিখে ফেলো। তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য 1/λ ইকুয়াল আর তারপর এখানে 1 ডিভাইডেড n l স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড n h স্কয়ার ইন্টু দিয়ে জেড স্কয়ার, কি হবে জেড স্কয়ার। তাহলে এটা থেকে তোমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য করো তাহলে ল্যামডার সমানুপাতিক কি হবে 1/z², ল্যামডার সমানুপাতিক পাবা 1/z²। এখন ল্যামডার সাথে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দেখো হাইড্রোজেন আছে, ডিউটেরিয়াম আছে, তারপরে হিলিয়াম প্লাস আছে, লিথিয়াম 2+। এখানে কার সব থেকে বেশি পারমাণবিক সংখ্যা লিথিয়াম 2+, তাহলে অ্যান্সার কি হবে লিথিয়াম 2+। নেক্সট যে এমসিকিউটা সেটা দেখো, একটি বর্গক্ষেত্রে দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়, অপর দুটি শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়, কিউ চার্জে যে কোনোটির ওপর লব্ধি বল বৈদ্যুতিক বল 0 হয়, তাহলে কিউ বাই পি এর মান কত? কিউ বাই পি এর মান কত? এখন কিউ বাই পি এর মানটা আমরা কিভাবে বের করব সেটা দেখো। এখানে এখানে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে F1 প্লাস F2 প্লাস F3 ইকুয়াল 0 লিখতে পারবো। এখন এখান থেকে তোমাকে যেটা বের করতে হবে F1 F2, তাহলে F1 প্লাস F2 ইকুয়াল মাইনাস F3 এটা লিখতে পারবা। এখন এখানে তোমাদেরকে কি করতে হবে মানগুলো বসাইতে হবে। F ইকুয়াল কি জানো? F ইকুয়াল জানো তোমরা এখানে কে Q1 Q2 ডিভাইডেড আর স্কয়ার। তো এই সূত্রটাকে আবার কি লেখা যাবে? এই সূত্রটাকে লেখা যাবে সি কিউ কিউ ডিভাইডেড এ স্কয়ারও লিখতে পারবা, একই কথা কিন্তু। তাহলে এখানে আমরা এখন মান বসানোর পর যেটা পাবো এখানে সেটা দেখো, এখানে F1 প্লাস F2 মডুলাস মাইনাস F3 এটা লিখে নিলাম। এখন মানগুলো বসাই দাও এখানে। মান বসাই দিলে মান বসানোর আগে কি করতে হবে তোমাদেরকে রুট ওভার দিয়ে স্কয়ার করে নিতে হবে। তাহলে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার ইকুয়াল দিয়ে মাইনাস F3, এটা পাবা রুট ওভার 2F1 ইকুয়াল মাইনাস F3। এখন কেন এখানে F1 লিখলাম?
কারণ এখানে F1 ইকুয়াল F2 ইকুয়াল সি কিউ কিউ ডিভাইডেড এ স্কয়ার। যে সূত্রটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, কে কিউ1 কিউ2 ডিভাইডেড আর স্কয়ার, ওটা এটা একই কথা। এখন দেখো এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারবো, এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিব এখানে। তাহলে √2 সি কিউ কিউ ডিভাইডেড এ স্কয়ার ইকুয়াল দিয়ে মাইনাস সি কিউ স্কয়ার ডিভাইডেড √2 এ স্কয়ার। তাহলে এখানে কিউ ইকুয়াল স্কয়ার দিয়ে নিও এটা, তাহলে কিউ ইকুয়াল তোমরা লিখতে পারবে এখানে মাইনাস কিউ ডিভাইডেড 2 √2, এটা তোমরা লিখতে পারবা। তাহলে কিউ বাই কিউ যেহেতু বলছে, এটা ইকুয়াল কি আসবে, -2 √2। এখন দেখো অ্যান্সার তোমাদের হচ্ছে -2 √2। এই অ্যান্সারটা কি এখানে দেয়া আছে? দেয়া নেই, তাহলে এটা সঠিক উত্তর দেয়া নেই এখানে। ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের 23-24 সেশনের প্রশ্নগুলো সলভ করব। 23-24 সেশনের, এখন 23-24 সেশনের যে প্রশ্নটা প্রথমেই আসছে সেটা দেখো, দুটি ভেক্টর এ ও বি, এগুলোর উপর অবশ্যই ভেক্টর রাশি দিবা। তো এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য। তাহলে এখানে তোমার এটা বের করতে হবে চারটা অপশনের মধ্যে কোনটা সত্য। এটা কিভাবে বের করবা, এ ও বি তাদের যোগফল, এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর কি হবে, লম্ব হবে। এটা তাহলে কিভাবে করবা দেখো, এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপর এ মাইনাস বি ইকুয়াল কি লিখতে পারবা, 0 লিখতে পারবা, যেহেতু লম্ব বলছে কি হবে, 0 হবে। এখন তাহলে এটা গুণ করে দাও, এখানে এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর দিয়ে দাও, তাহলে এটা কি পাবা, এ স্কয়ার, তারপর প্লাস দিয়ে এ ডট বি, তারপর মাইনাস দাও এ ডট বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কি পাবা, 0 পাবা এখানে। তাহলে এখন এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে এ স্কয়ার ইকুয়াল বি স্কয়ার। এখন এখানে কি কোনো মান দেয়া আছে, এ স্কয়ার ইকুয়াল বি স্কয়ার দেয়া নাই, তাহলে এটাকে কি করবা, পরম মান দিয়ে লিখে নাও, মডুলাস দিয়ে এ ইকুয়াল বি মডুলাস। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ নাম্বার। নেক্সট যে এমসিকিউটা দেয়া আছে সেটা দেখো, এখানে এম এবং 2m ভরের দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। এফ মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বক্সটিকে ডান দিকে টানা হচ্ছে, ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে। দড়িটিতে টান কত, এখানে তোমাকে যেটা বের করতে হবে, টান বের করতে হবে। এই টানের ক্ষেত্রে ফর্মুলাটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। টানের ক্ষেত্রে কি হবে, এখানে আমরা যেটা লিখতে পারবো, এম ভরে একটি বস্তু, সেটা কি টু 2m ভরে দুটি আয়তাকার বস্তু যেহেতু দেয়া আছে, তাই আমরা এটা কি লিখতে পারবো, F T ইকুয়াল 2m a, এটা আমরা লিখতে পারবো। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এবং 2 নম্বর ইকুয়েশনে আমরা যেটা লিখতে পারবো সেটা হলো টি ইকুয়াল কি জানি আমরা, এম এ। টিটাও টান বল, টি ইকুয়াল কি লিখতে পারবো, এম এ লিখতে পারবো। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এখন 1 যোগ 2 করতে হবে এখানে, 1 যোগ 2 সমীকরণ করো, তাহলেই পেয়ে যাবা। তাহলে এফ মাইনাস টি প্লাস টি ইকুয়াল 2ma প্লাস এম এ। তাহলে এখানে তোমরা যেটা পাবা, এফ ইকুয়াল 3ma। এখন এখানে অ্যান্সার কি কি আছে, f/3 আছে, তাহলে f/3 এখানে কি হবে দেখো, এখানে a ইকুয়াল আমরা যেটা করতে পারবো সেটা কি, f/3
এম লিখতে পারবো। এখন f/3m যেটা তুমি 2 নাম্বার ইকুয়েশন দিছো, এখানে জাস্ট মান বসাই দাও। টি ইকুয়াল, যেহেতু টান বের করতে বলছে তাই টি ইকুয়াল এর মানটা কি হবে, আগে এম লিখে নাও, তারপর টি এর মান, এর মান যেটা বের করছে সেটা হলো f ডিভাইডেড 3m। এখন এম কেটে দাও, তাহলে টি ইকুয়াল কি পাবা, এখানে টি ইকুয়াল পাবা f ডিভাইডেড 3 পাবা। তাহলে অ্যান্সার কি হবে, f/3। নেক্সট এমসিকিউ যেটা আছে সেটা দেখো, 10 গ্রাম একটি ভর ঘর্ষণহীন একটি আনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটি অনুভূমিক স্প্রিংকে 6 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। যদি স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান 400 নিউটন পার মিটার হয়, তাহলে এটিতে সর্বোচ্চ সংকোচন কত হবে? তোমাকে কি বের করতে হবে, এখানে সংকোচনটা বের করতে হবে। তাহলে একে ইকুয়াল আমরা কি জানি, এখানে স্প্রিং এর ক্ষেত্রে একে ইকুয়াল আমরা জানি হাফ কে এক্স এক্স স্কোয়ার। এখন একে ইকুয়াল আমরা যেটা লিখতে পারবো সেটা লেখো এখানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। দেখো এখন এখানে এক্স স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবা তোমরা, উভয় দিক থেকে হাফ তুলে দাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল তোমরা এখানে লিখতে পারবা এম ভি স্কোয়ার ডিভাইডেড কে। এখন জাস্ট মানগুলো বসায় দাও। এখানে এম এর মান কত দেয়া আছে দেখো, এখানে 10 দেয়া আছে। এই 10টাকে তোমাদের কি করতে হবে, গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে কি লিখতে পারবো, 10 ডিভাইডেড 1000। 10 ডিভাইডেড কি লিখতে পারবো, 1000 লিখতে পারবো। তারপর ইনটু দিয়ে এখানে দেখো ভি স্কয়ার, এই ভি এর মান কত দেয়া আছে, 6 মিটার পার সেকেন্ড। তাহলে 6 স্কয়ার করে দাও, ইনটু দিয়ে এখানে 400 লিখে নাও। এখন এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে দেখো, এটার সাথে এটা একটু কমাই নাও তোমরা, তাহলে এখানে 36 ডিভাইডেড 40000 এটা। এখন তোমাদের শুধু এক্স এর মান লাগবে, তাই এটাকে কি করতে হবে, উপরে রুট দিয়ে দাও। 36 ডিভাইডেড 4000 হবে। এখন এটাকে ক্যালকুলেশন করলে কত পাবা, এখানে পাবা তোমরা 6 ডিভাইডেড 200। আবার এটাকে কি দিয়ে কাটা যাবে, 2 দিয়ে। তাহলে এটা কি হবে, 3 ডিভাইডেড 100। কারণ 3 ডিভাইডেড 100 কে এখানে দেখো এককগুলো কিসে আছে, সেন্টিমিটারে আছে। তাহলে এটা কি লিখতে পারবো আমরা, 3 সেন্টিমিটার। যেহেতু এটা আমরা মিটারে বের করছি, তাই এটা কি লিখতে পারবো, 3 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কি হবে, 3 সেন্টিমিটার। নেক্সট যে এমসিকিউটা আছে সেটা দেখো, চাঁদের অভিকর্ষ স্তন পৃথিবীর অভিকর্ষ স্তনের 6 ভাগের 1 ভাগ। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধে 1/4। পৃথিবীর ভর এম এ তুলনায় চাঁদের ভর কত? এই ম্যাথটা তোমরা ভালো করে করবা, কারণ প্রায় সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ম্যাথ চলে আসে। দেখো এটা কিভাবে করবা, তাহলে জি ইকুয়াল আমরা এখানে যেটা লিখতে পারবো, এখানে দুটো সমীকরণকে যদি একসাথে লেখো তাহলে জি এম ডিভাইডেড জি ই ইকুয়াল দিয়ে তোমরা এখানে লিখতে পারবা এম এম ডিভাইডেড এম ই ইন্টু আর ই ডিভাইডেড আর এম স্কয়ার। এটা লিখতে পারবা তোমরা। এখন এখানে কি করতে হবে, তোমার কিসের তুলনা করতে হবে, ভরের তুলনা করতে হবে। তাই ভরগুলোকে কি করতে হবে, একদিকে নিয়ে আসতে হবে। তাহলে একদিকে নিয়ে আসো, এম 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 ই ইকুয়াল তোমরা যেটা লিখতে পারবা জি এম ডিভাইডেড জি ই ইন্টু দিয়ে এখানে একটা স্কয়ার হবে আর এম ডিভাইডেড আর ই, এটা স্কয়ার দিয়ে নাও এখানে। তাহলে এখন তোমরা জাস্ট মানগুলো বসাই দাও। এখানে অভিকর্ষ স্তনের মান কি 6 ভাগের 1 ভাগ দেয়া আছে, তাহলে এটা কি হবে 1/6 ইন্টু দিয়ে এখানে তোমার ব্যাসার্ধ কি দেয়া আছে 1/4, তাহলে কি হবে 1/4।
আর উপরে কি স্কয়ার একটা দিয়ে নাও এখানে। তাহলে তোমরা এটা কত পাবা? 1/6 ইন্টু 1/16। তাহলে তোমাদের এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে 1/96। কি আসবে? 96। তাহলে এখন তোমরা কি লিখতে পারবা? এম এম ইকুয়াল লিখতে পারবা এম ই ডিভাইডেড 96। তাহলে অ্যান্সার দেখো কি আছে এখানে। অ্যান্সার হচ্ছে এটা পি না, এটাকে তোমরা ডি করে দাও। এটাকে দুঃখিত, এটাকে তোমরা ডি নাম্বার অপশন করে দাও। এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, আমাদের এডিটর একটা মিস্টেক করে ফেলছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা এম ডিভাইডেড 96। 5 নম্বর যে প্রশ্নটি আছে, একটি ইস্পাতে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক কত হবে? এখানে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে। এখন ইয়ং এর গুণাঙ্ক এটা কি হবে? ইয়ং এর গুণাঙ্ক তাদের উপাদানের উপর কি নির্ভর করবে? তাদের উপাদানের উপর নির্ভর করবে, কিন্তু ব্যাসের উপর কি নির্ভর করবে? না, ব্যাসের উপর নির্ভর করবে না। যদি না করে কি হবে? পূর্বের সমান হবে। একটি 6 নম্বর যে প্রশ্নটি আছে সেটি দেখো, একটি কণা এ বিস্তারে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। সাম্যাবস্থা থেকে কত দূরে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হবে? কত দূরে সেটা তোমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করবা? দেখো এখানে এখানে আমরা যেটা জানি, ইউ ইকুয়াল আমরা কি লিখতে পারবো? ইউ ইকুয়াল লিখতে পারবো হাফ কে এক্স স্কয়ার। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। আবার ইকুয়াল আমরা যেটা লিখতে পারবো হাফ কে এ স্কয়ার। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে এখানে 1/2 করো, 1/2, তাহলে ইউ ডিভাইডেড ই ইকুয়াল তোমরা লিখতে পারবা হাফ কে এক্স স্কয়ার ডিভাইডেড হাফ কে এ স্কয়ার। এখানে হাফকে এটা কাটা যাবে। তাহলে এখানে কি থাকলো? এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার, এটা থাকলো। এখন দেখো এক্স ইকুয়াল কি লিখতে পারবা? এটা যদি মান বসাই দাও এখানে, তাহলে তোমরা কি পাবা? এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার ইকুয়াল তোমরা লিখতে পারবা 1/4। এখান থেকে তোমাদের যেটা লাগবে এক্স এর মান। এক্স ইকুয়াল তাহলে কি লিখতে পারবা? হাফ এ লিখতে পারবা। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে a/2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি নাম্বার। 7 নম্বর যে এমসিকিউটা আছে সেটা কি, নিচের কোনটি পোলারাইজড নয়? এটা হলো ফ্রেনেল বাই প্রিজম। কি হবে? ফ্রেনেল বাই প্রিজম, অর্থাৎ বি নাম্বার যেটা। নেক্সট যে এমসিকিউটা সেটা দেখো, এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হয় এবং তারপর প্রসারিত হতে দেয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ থাকে তাহলে এর চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত হবে? তোমাকে এখানে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তিটা কি করতে হবে? বের করতে হবে। এখন চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি দেখো, এটার ক্ষেত্রে যেটা হবে, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি যা, চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তিও কি হবে? তাই হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এখানে তোমরা জাস্ট এই কথাটা মনে রাখবা, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি ইকুয়াল চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি আছে এখানে? প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ আছে, তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তিও কি হবে? ইউই হবে। তাহলে এটা কি হবে? সি নাম্বার যেটা সেটা। এরপর দেখো 9 নম্বর যে প্রশ্নটি আছে সেটি কি, পাথ দূরত্ব এ না, এটা একটু
মিস্টেক হয়েছে, এটা ঠিক করে নাও। পাত দূরত্ব ডি, পাত দূরত্ব কি হবে? ডি হবে, এবং ধারকত্ব সি। এমন একটি সমতল পাত ধারকের পাত দুটির ব্যবধান d/2 প্রদত্ত বিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো, নতুন ধারকত্ব কত? তাহলে এটা তোমরা কিভাবে করবা সেটা দেখো। এখানে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে সমতল পাত ধারকের জন্য 1/c(e(q) ইকুয়াল 1/c1, যেহেতু দুটা দেয়া আছে এই জন্য আমাদের কয়টা নিতে হবে? দুটা নিতে হবে, 1/c2। এটা আমরা লিখে নিলাম। তাহলে এখন তোমরা কি করতে পারবে? এখানে c(e(q) ইকুয়াল c² ডিভাইডেড 2c1। এখন দেখো c(e(q) ইকুয়াল আমরা লিখতে পারবো a ইপসাইলন নট ডিভাইডেড d/4। কি লিখতে পারবো? d/4 লিখতে পারবো, ইকুয়াল দিয়ে 4a ইপসাইলন নট ডিভাইডেড d, এটা আমরা লিখতে পারবো। এখন এখানে তোমাদের কি হবে? c1 ইকুয়াল, তাহলে কি পাবা? 4c পাবা। এখন এখান থেকে তোমাদেরকে কি বের করতে হবে? c, অর্থাৎ নতুন ধারকত্বটা বের করতে হবে। c(e(q) ইকুয়াল, আর তোমরা লিখতে পারবা 4c ডিভাইডেড 2। কি লিখতে পারবা? 4c ডিভাইডেড 2 ইকুয়াল কি লিখতে পারবা? 2c লিখতে পারবা। তাহলে অ্যান্সার কি হবে? 2c। এখানে যেটা দেয়া আছে 10 নম্বর যে প্রশ্নটি, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহু পি কিউ আর, এবং এটা 8 না, এটা হবে তোমাদের এস হবে। কি হবে? এখানে একটা এস লিখে নাও, এটা কেটে দাও। এটা এ যথাক্রমে 8 ওহম, 12 ওহম, 16 ওহম এবং 48 রোধ যুক্ত করা আছে। ব্রিজটি সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করতে হবে? দেখো, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে এই হুইটস্টোন ব্রিজ থেকে কিন্তু 2024-25 সেশনেও একটা প্রশ্ন আসছে, আবার 23-24 সেশনেও কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। তাহলে কি তোমরা হুইটস্টোন ব্রিজটা কিন্তু ভালো করে পড়ে যাবে, এটা একটা হট টপিক। তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারবো, এখান থেকে হুইটস্টোন ব্রিজের যে সূত্রটা পি ডিভাইডেড কিউ ইকুয়াল আর ডিভাইডেড এস, এখান থেকে তোমার এই এস এর মানটা বের করতে হবে। যদি এস এর মান বের করতে চাও তাহলে এখন মানগুলো বসাই দাও, পি কিউ আর এর মানটা বসাই দিতে হবে এখানে। তাহলে পি এর মান কত দেয়া আছে? এখানে 8 দেয়া আছে, তারপর কিউ এর মান দেয়া আছে 16, এবং আর এর মান দেয়া আছে তোমার, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা 16 না, এটা লিখে নাও 12, আর এখানে হলো 16 ডিভাইডেড এস। এখন এস ইকুয়াল তুমি কত পাবা? এখানে এটা হলো 2, তাহলে এস ইকুয়াল তুমি এখানে পাবা 24। এস ইকুয়াল কত পাবা? 24। এখন এই ম্যাথটা কিভাবে করবা দেখো, 1/s ইকুয়াল 1/x, আর এখানে রোধ কত দেয়া আছে? 48 দেয়া আছে, তাহলে এটা কি হবে? প্লাস 1/48, এটা তোমরা লিখতে পারবা। তাহলে এখন এস এর মান বসাই দাও এখানে, 1/24 ইকুয়াল 1/x প্লাস 1/48 ইকুয়াল, এখন এক্স এর মান যদি বের করো তাহলে কত হবে? এখানে এক্স এর মান হবে 48 ওহম। এক্স এর মান কি হবে? 48। তাহলে এক্স ইকুয়াল কত পাচ্ছ তোমরা? 48 ওহম। আর এটা কিভাবে যুক্ত করতে হবে? প্যারালাল বা সমান্তরালে যুক্ত করে, যেহেতু করা হয়েছে এটা, তাই এটা কি হবে? প্যারালাল বা সমান্তরাল হবে। এটা 48 ওহম প্যারালাল।
নম্বর যে প্রশ্নটি আছে, দুটি এক পরমাণুক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সমঅবস্থায় আছে। এ গ্যাস m ভরের অণু দ্বারা গঠিত এবং বি গ্যাস 4m ভরের অণু দ্বারা গঠিত। এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের কি দ্বিগুণ এবং চাপের অনুপাত PA ডিভাইডেড PB কত হবে? এখানে তোমাকে কি বের করতে হবে? চাপের অনুপাতটা বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে তোমরা যে সূত্রটা জানো সেটা দেখো, এখানে গতিশক্তির ক্ষেত্রে A ইকুয়াল F/2 PV। এফ দ্বারা কি বোঝাবে? স্বাধীনতার মাত্রা বোঝাবে। এফ দ্বারা কি বোঝাচ্ছে? স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রার মানগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবা। তাহলে দেখো এখানে যদি দুটা গ্যাস দেওয়া আছে তাই আমরা কি লিখতে পারবো? ই এ ইকুয়াল ই বি ইকুয়াল F/2 পি এ ভি এ ইকুয়াল F/2 পি বি ভি বি, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে তোমার মান বের করতে হবে পি এ ডিভাইডেড পিবি। তাহলে পি এ ডিভাইডেড পি বি ইকুয়াল কি লিখতে পারবা? ভি বি ডিভাইডেড ভি এ লিখতে পারবা। তাহলে এটা কি দেয়া আছে? এটা দেয়া আছে তোমার কি হবে? দ্বিগুণ হবে। তাহলে তুমি এখানে লিখতে পারবা 1/2, অর্থাৎ এটা কি হচ্ছে 1/2, অর্থাৎ অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি নাম্বার। নেক্সট এমসিকিউ যেটা আছে, একটি ধাতুর ওপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। নিচের কোন বর্ণের আলো আপতিত হলে ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে? এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে সবুজ আলো চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে কোনো আলো আপতিত হলে ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে। এখন সবুজ আলোর থেকে কম তরঙ্গদৈর্ঘ্য, সবুজ আলোর থেকে কম তরঙ্গদৈর্ঘ্য কার আছে? নীলের। অর্থাৎ নীল আলো যদি নির্গত হয় তাহলে অবশ্যই সেখানে ফটো ইলেকট্রন কি হবে? নির্গত হবে। নেক্সট এমসিকিউ যেটা আছে, হাইড্রোজেন পরমাণুর আদি শক্তি স্তর Ni থেকে চূড়ান্ত শক্তি স্তর NF এ স্থানান্তরের ফলে নিম্নলিখিত কোন ক্ষেত্রে সর্বাধিক শক্তি নির্গত হবে? এই সর্বাধিক শক্তির ক্ষেত্রে তোমরা যেটা দিয়ে করবা সেটা হচ্ছে এখানে ডেল ই ইকুয়াল, তোমরা যেটা লিখতে পারবা ডেল ই ইকুয়াল 1 ডিভাইডেড এন আই স্কোয়ার মাইনাস এন এফ স্কোয়ার, এটা তোমরা লিখতে পারবা। ইন্টু দিয়ে কি হবে? ভূমি অবস্থার শক্তি 13.6। এখন এখানে তোমাদের মান বসায় দেখতে হবে কোনটা হবে। এখন মান বসাও তাহলে এখানে ডেল ই ইকুয়াল 1 ডিভাইডেড 80, এটা কিন্তু অপশন টেস্ট করে তোমাদেরকে বের করতে হবে, মাইনাস 1 ডিভাইডেড 2 স্কোয়ার ইন্টু মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা এখান থেকে মাইনাস 0.249 ইন্টু 13.6 এটা পাবা। তারপরটা দেখো, আরেকটা যদি আমরা করি এখন, এখানে ডেল ই ইকুয়াল 1 ডিভাইডেড, সূত্র একটাই হবে, এখন জাস্ট মানগুলো বসানো, 2 স্কোয়ার মাইনাস 1/1 স্কোয়ার। অর্থাৎ সর্বাধিক শক্তির ক্ষেত্রে এখানে মান কার বেশি? এটার বেশি ছিল, এই জন্য এটা দিয়ে একটা অপশন টেস্ট করব, তারপর এটা সবচেয়ে কম আছে, এটা দিয়ে একটা অপশন টেস্ট করব। এখানে দেখো এখন কি হবে, ইন্টু দিয়ে 13.6। তাহলে এটার ক্ষেত্রে তোমার যে মানটা পাবা সেটা কি হবে? দেখো এখানে মাইনাস 7.75 ইন্টু 13.6। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এটা যদি তোমরা 1 দাও আর এটাকে যদি 2 দাও তাহলে তোমরা এখানে কি লিখতে পারবা? ডেল ই 2
গ্রেটার দেন ডেল ই 1 লিখতে পারবা। সেক্ষেত্রে কি হবে, এন আই ইকুয়াল টু এবং এন এফ ইকুয়াল কি হবে 1 হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তারপর দেখো বুলিয়ান বীজগণিতে এ প্লাস এ ডট বি সমতুল্য কোনটি, এটা কোনটা হবে দেখো। তাহলে এখানে কিভাবে করবা, এটা এখানে যেটা দেয়া আছে এ প্লাস এ ডট বি ইকুয়াল দিয়ে তোমরা এটাকে লিখতে পারবা এ 1 প্লাস বি, এটা তোমরা লিখতে পারবা। তাহলে এটা থেকে আবার কি লিখতে পারবা, এটা থেকে লিখতে পারবা এ ডট 1 ইকুয়াল কি লিখতে পারবা, এ লিখতে পারবা। তাহলে এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ নাম্বার। নেক্সট এমসিকিউ দেখো, ধরো পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো। পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে তখন মুক্তিবেগ, এটাকে জাস্ট একটু কারেকশন করে নাও, এখানে লেখো ভি ই, মুক্তিবেগ ভি এর সাপেক্ষে বস্তুটির বেগ কত হবে। এখন এখানে তোমাকে বের করতে হবে বস্তুটির বেগ কত হবে। এখন এটা কিভাবে করবা, মুক্তিবেগের সাপেক্ষে। তাহলে এটা আমরা যেটা লিখতে পারবো, যেহেতু এখানে মুক্তিবেগ বের করতে হবে তাই মুক্তিবেগের সূত্র তোমাকে এখানে বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল আমরা যেটা জানি জি এম এম বাই আর স্কয়ার, জি জি এম এম ডিভাইডেড, এখানে যদি তোমরা আর কিউব দাও, এটা সূত্র মিলানোর খাতিরে আমরা কি করব, এখানে আর কিউব দিব। তাহলে এখানে তোমরা যদি আর কিউব দাও, এখানে কি লিখতে পারবা, একটা আর দিতে পারবা। এখন দেখো এখানে যেটা লিখতে পারবা ওমেগা, এই সূত্র থেকে আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার ইকুয়াল সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটা দেখো আবার এখানে আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার ইকুয়াল জি এম এম ডিভাইডেড আর কিউব, এটা আমরা লিখতে পারবো। তাহলে ওমেগা ইকুয়াল তোমরা এখানে কি লিখতে পারবা, এখান থেকে ওমেগা ইকুয়াল তোমরা লিখতে পারবা রুট ওভার জি এম এম ডিভাইডেড আর কিউব, এটা তোমরা লিখতে পারবা। তাহলে দেখো এখানে আমরা ভি ইকুয়াল কি জানি, ওমেগা আর জানি, তাহলে এটা ওমেগা আর লিখে নিলাম। তারপর এখন ওমেগার মানটা বসাই দাও এখানে, জি এম ডিভাইডেড আর কিউব ইন্টু দিয়ে কি হবে, এখানে আর যেটা ছিল সেটা লিখে নিলাম। তাহলে এখানে তোমরা এখন কি লিখতে পারবা, এটা লিখতে পারবা রুট ওভার জি এম ডিভাইডেড আর, তাহলে ইকুয়াল এটা দিয়ে কি লিখতে পারবা ভিই রুট ওভার টু, ভিই রুট ওভার কি লিখতে পারবা 2 লিখতে পারবা। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি নাম্বার, অর্থাৎ অপশনটা এখানে মূলত হবে এইরকম 1 ডিভাইডেড রুট 2 ইন্টু ভিই। ঢাকা ভার্সিটির এডমিশন টেস্টের 22-23 সেশনের যে প্রশ্নগুলো চলে আসছিল সেগুলো 22-23 সেশনের। দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি ডিভাইডেড সিভি ইকুয়াল এক্স হলে নিচের কোন সম্পর্কটি ওই গ্যাসের এক মোলের জন্য সঠিক, এটা কি হবে বা তোমরা কিভাবে সলভ করবা। এটা আমরা যেটা লিখতে, এখানে যে সূত্রটা দেয়া আছে সিপি ডিভাইডেড সিভি ইকুয়াল কি দেয়া আছে, এক্স দেয়া আছে। এখন আমরা এটা ইকুয়াল কি লিখতে পারবো, সিপি ইকুয়াল লিখতে পারবা তোমরা এক্স সি ভি, এটা লিখতে পারবা। এবং সত্য অনুযায়ী কি জানি আমরা, সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। তাহলে সিপি এর মান কত বসাবা এখানে, এক্স সিভি মাইনাস সিভি ইকুয়াল আর বসাবা। তাহলে এখান থেকে কি কমন যাবে, সিভি কমন যাবে, কমন নিলে তোমরা এখানে পাবা এক্স মাইনাস 1
ইকুয়াল আর পাবা। তাহলে এখান থেকে সিভি ইকুয়াল তোমরা লিখতে পারবা আর ডিভাইডেড এক্স মাইনাস 1 লিখতে পারবা। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। নেক্সট যে প্রশ্নটা আসছে দেখো, নিচের কোনটি ইপসিলন নট মিউ নটের একক? এখন একক তোমরা কিভাবে বের করবা সেটা দেখো। এর একক কোনটা হবে? এর একক হবে ডি নাম্বার যেটা আছে এম ইনভার্স 2 এবং এস টু দি পাওয়ার 2। তারপর দেখো, এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটি সমানুপাতিক হবে? এটা তোমরা কিভাবে বের করবা সেটা দেখো। এখন এখানে তোমরা যেটা লিখতে পারবা সেটা কি লিখতে পারবা? টি স্কয়ার সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ কেপলারের সূত্র থেকে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে টি ইকুয়াল বা টি সমানুপাতিক তোমরা যেটা লিখতে পারবা আর টু দি পাওয়ার 3/2। অর্থাৎ অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার। একটি কণা টি ইকুয়াল 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কণাটির ওপর প্রযুক্ত লব্ধি বল সময় এর সমানুপাতিক। এই প্রশ্নটা একটু মিস্টেক আছে, তোমরা একটু ঠিক করে নাও। এখানে দেখো সময়ের পর যেটা আছে সেটা একটু ঠিক করে নাও। এখানে সময় টি এর সমানুপাতিক, এখানে সময় কি লিখবা? এই দাড়িটা না হয়ে এখানে হবে টি, টি এর সমানুপাতিক। তাহলে কণাটির গতিশক্তি নিচের কোনটি সমানুপাতিক হবে? এটা তোমরা কিভাবে বের করবা? এটার ক্ষেত্রে যেটা মনে রাখবা তোমরা, ই কে সমানুপাতিক টি টু দি পাওয়ার 4। ই কে সমানুপাতিক কি? টি টু দি পাওয়ার 4। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে ডি নাম্বার। কি হবে? ডি নাম্বার। নেক্সট প্রশ্ন এখানে দেখো, কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলো। বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে? এখন বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান চাইছে, এটা কি হবে? এটা হবে 0। এটা কি হবে? 0 হবে। কেন 0 এটা? কারণ ফাঁপা গোলক কিংবা নিরেট পরিবাহী গোলকে পরিধির চার্জ সুষমভাবে বিস্তৃত থাকলে কেন্দ্রের প্রাবল্যটা কি হবে? 0 হবে। তাহলে এটা অ্যান্সার হবে 0। নেক্সট যে প্রশ্নটা আছে, এ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি এবং ডি ডাবল লেস দেন এ, ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে? এখানে কত গুণ আছে? 3 গুণ। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে 3। অ্যান্সার কি হবে? 3 হবে। অ্যান্সার হবে এটা 3। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, পি ইকুয়াল 2i প্লাস 2j মাইনাস কে এবং কিউ ইকুয়াল 6i প্লাস 3j মাইনাস 3k ভেক্টর দ্বয় উভয়ের ওপর লম্ব দিকে একটি একক ভেক্টর কোনটি হবে? এটার ক্ষেত্রে কি করবা? এটার ক্ষেত্রে তোমরা প্রথমে কি বের করবা? দেখো আমি এখানে দেখাই দিচ্ছি, তোমরা এভাবে করলে অ্যান্সার পেয়ে যাবা। পি ক্রস কিউ প্রথমে তোমরা বের করবা। পি ক্রস কিউ বের করার পর একক ভেক্টরটা বের করবা। এখন একক ভেক্টরের ক্ষেত্রে এটার অ্যান্সারটা কি হবে? দেখো, একক ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইটা দ্বারা প্রকাশ করি। তাহলে ইটা ইকুয়াল প্লাস মাইনাস দিয়ে এখানে যেটা করতে পারবা, এখানে যে ভেক্টরটা দেয়া আছে ওই ভেক্টরটা লিখবা এখানে পি ক্রস কিউ, যে ভেক্টরটা পাবা ওটা, এবং ওই ভেক্টরের মান হবে, ওই ভেক্টরে কি হবে? মান হবে। তাহলে এটা যদি বের করো তখন তোমরা এখানে অ্যান্সার কি পাবা? অ্যান্সার পাবা সি নাম্বার। 8 নম্বর যে প্রশ্নটি আছে, সরল দোল গতিসম্পন্ন একটি বস্তু যখন সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ। বস্তুটির দোলনের বিস্তার কত হবে? এটা যদি তোমরা শর্টকাট ভাবে করতে চাও তাহলে কিভাবে করবা? এখানে যেহেতু বিস্তার চাইছে তাই এটা শর্টকাট ভাবে করলে তোমরা এখানে লিখতে পারবা a ইকুয়াল রুট ওভার n প্লাস 1 এবং ইনটু দিয়ে তোমরা এখানে যেটা লিখতে পারবা x লিখতে পারবা। তাহলে n এর মান এখানে যেটা দেয়া আছে, কত দেয়া আছে? 3 গুণ করা হইলো। তাহলে এখানে n এর মানটা হবে 3 গুণ। তাহলে রুট ওভার 3 প্লাস 1 ইনটু দিয়ে x এর মান কত দেয়া আছে? এখানে x এর মান দেয়া আছে 2। তাহলে তোমরা এটা কত লিখতে পারবা? 2 ইনটু 2, তাহলে কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার। একটি কার্নো ইঞ্জিন
227 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। যদি ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ 500 জুল হয় তবে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত হবে? তাহলে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ যদি বের করতে চাও এখানে কিভাবে করবা তোমরা? আমরা জানি Q1 ডিভাইডেড T1 ইকুয়াল Q2 ডিভাইডেড T2। তারপর এটাকে আমরা কি লিখতে পারবো এখন? Q1 কিউ গুলাকে একদিকে করে নাও, Q1 ডিভাইডেড Q2 ডিভাইডেড ইকুয়াল Q1 ডিভাইডেড T1 ডিভাইডেড T2, অর্থাৎ Q1 ডিভাইডেড কিউ দেখো এবার 10 নম্বর যে এমসিকিউটি আছে সেটি হলো একটি কার্নো ইঞ্জিনে 227 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। যদি ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ 500 জুল হয় তবে তাপ গ্রাহকের প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত? এটা তোমাকে বের করতে হবে। এমনিতেই আমরা যে সূত্রটা জানি সেটা হলো Q1 ডিভাইডেড T1 ইকুয়াল Q2 ডিভাইডেড T2, এটা আমরা জানি। তাহলে এখান থেকে তোমরা যেটা করবা কিউ গুলাকে একদিকে নিবা এবং টি গুলাকে আরেক দিকে নিবা। নেওয়ার পর এখানে দেখো এখন এই Q1 ডিভাইডেড Q2 এটাকে আমরা লিখতে পারবো Q1 মাইনাস Q2 ডিভাইডেড Q2, আর এটাকে লিখতে পারবো আমরা সেম প্রসেসে T1 মাইনাস T2 ডিভাইডেড T2, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন কি করবা? দেখো এটা ইকুয়াল আমরা লিখতে পারবো Q1 মাইনাস Q2 ইকুয়াল কি লিখতে পারবো? W লিখতে পারবো। W ডিভাইডেড Q2 ইকুয়াল T1 মাইনাস T2 ডিভাইডেড T2। তাহলে এখন তোমরা এখানে লিখতে পারবা W এর মান বসাই দাও 500 ডিভাইডেড Q2, এই Q2 এর মানটাই তোমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। আর এখানে T1 মাইনাস T2 এটা যদি মাইনাস করো এখানে কি পাবা? 100, এখানে পাবা 100। আর T2 এর মান যেটা 127 অর্থাৎ 127, এটাকে কেলভিনে রূপান্তর করলে তোমরা পাবা হলো 400। তাহলে এখানে 100 দিয়ে এই 400কে কেটে দাও, 4 পাবা। তাহলে Q2 এর মানটা কত হবে? Q2 এর মানটা হবে 2000। কি হবে? 2000 জুল। অর্থাৎ এটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে এ নাম্বার। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো এবার, একটি এক্সঅর লজিক গেট নিম্নলিখিত গেটগুলোর সমবায়ে গঠিত হতে পারে, নিচে কোন গেট? এক্সঅর গেট যেটা আছে এই এক্সঅর গেটের সমানে কি কি গেট হইতে পারে সেটা দেখো, সেটা হচ্ছে অ্যান্ড গেট হইতে পারে, অ্যান্ড গেট, অর গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটা গেটের সমন্বয়ে কিন্তু এক্সঅর গেটটা গঠিত হতে পারে। নিচের কোনটির মাত্রা নেই? এটাও তোমরা জানো নিচের কোনটার মাত্রা নেই? বিকৃতি, অর্থাৎ বিকৃতি কি? এখানে তোমরা বিকৃতি যেগুলো পড়ছো কি, এখানে বিকৃতি কত প্রকার? 3 প্রকার পড়ছো। দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, তারপর তোমরা যেটা পড়ছো আকার মোচড় বিকৃতি, যেটা আকার বা মোচড় বিকৃতি। তো এখানে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যদি দেখো তোমরা, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে যদি দেখো এখানে ইকুয়াল দিয়ে পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড আদি দৈর্ঘ্য, অর্থাৎ দুটাই কি এখানে দৈর্ঘ্য। যদি এইরকম থাকে তাহলে কি সেটার একক পাবা? অর্থাৎ এখানে একক কি যাবে? দুটাই কাটা চলে যাবে, তাহলে কি পাবা? সেটা বিকৃতি। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো, একটি ট্রেনের স্থির অবস্থার দৈর্ঘ্য হলো 100 মিটার। এটি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করলেন যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। সি এর এককে ট্রেনের বেগ কত? এখন এটা তোমরা কিভাবে করবা সেটা দেখো। এখানে যেহেতু দৈর্ঘ্য দেয়া আছে তাই এটার ক্ষেত্রে দৈর্ঘ্যের ফর্মুলাটা বসাই নাও। দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি আমরা? L ইকুয়াল L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, এটা আমরা জানি। এখন এখানে মানগুলো জাস্ট বসাই দিবা। এল এর মান কত? এখানে 80, তারপর এল নটের মান হলো 100,
যেহেতু স্থির অবস্থার দৈর্ঘ্য, এল নটটা কি স্থির অবস্থা, আর এটা তোমার গতিশীল অবস্থার দৈর্ঘ্য। তাহলে 100√1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, এটা পাইলাম আমরা। এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে তোমাদের? দেখো এখানে ক্যালকুলেশন করলে তোমরা এটা যেটা পাবা ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস 80 ডিভাইডেড 100, উপরে কি হবে স্কোয়ার, যেহেতু এটা রুট তুলে দিছি তাই এটা কি হবে স্কোয়ার হবে। এখন এটা ক্যালকুলেশন করলে তোমরা এখানে কি পাবা? তোমরা এখানে পাবা ভি ইকুয়াল 0.6 সি, অর্থাৎ 0.6 এ, অর্থাৎ অ্যান্সার কি হবে ডি নাম্বার। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো, এখানে 0.50 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর এক্সটি -1300 প্লাস 2,000 টি প্লাস 4.0022 টি স্কোয়ার মাইনাস 3.005 টি কিউব সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে এক্স এর একক মিটার, টি এর একক সেকেন্ড, টি ইকুয়াল 2.0 সেকেন্ড এ কণার লব্ধি বল কত? এখানে কণার লব্ধি বলটা তোমাকে বের করতে হবে। তাহলে যে সমীকরণটা দেয়া আছে সেটা আগে লিখে নাও তোমরা, তারপর দেখো কি আসে অ্যান্সার। এক্স টি ইকুয়াল, যেটা দেয়া আছে -30 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস, এখানে দশমিকের পর যেগুলো আছে ওগুলো একটু অ্যাভয়েড করলাম কারণ অনেক ছোট এটা, এই জন্য। আর এখানে হবে টি কিউব। এখন এটা যদি তোমরা ডেরিভেটিভ করো তাহলে কি পাবা? এখানে এটা ডেরিভেটিভ করলে এখানে ডি ডিভাইডেড টি, এক্স এর মানটা এখন ডেরিভেটিভ করলে কি পাবা? এখানে এটা পাবা তোমরা dx বাই ডিটি। এটা ডেরিভেটিভ করলে তোমরা এখানে পাবা, এটার ডেরিভেটিভ করলে কি হবে 2 হবে টি এর সাপেক্ষে, তারপর এটার কত হবে এখানে, এটার হবে 8t, তারপর এটার কত হবে, এটা হবে 9t স্কোয়ার। তোমরা এটা পাবা, অর্থাৎ এটা 2টা সামনে আসলে হবে 8, আর এটা 3টা সামনে আসলে কি হবে 9 হবে, আর উপরে থেকে পাওয়ারগুলো এক করে কমে যাবে। তারপর এটা এখন তোমরা কি লিখতে পারবে, এটাকে তোমাদের আবার কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে, কারণ এখানে ত্বরণ পাইতে গেলে এটা তোমরা কি পাইছো, এটা পাইছো হলো বেগ, এটা তোমরা কি পাইছো বেগ পাইছো। এখন এই বেগ থেকে যখন ত্বরণ পাইতে যাবা তখন তোমাদেরকে কি করতে হবে আবার ডেরিভেটিভ করতে হবে বেগটাকে। তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল, এখানে তোমরা যেটা পাবা 8 মাইনাস 18t, তোমরা এটা পাবা। এখন এখানে তোমাদের টি এর মানটা বসাই দিতে হবে। কিসের মান বসাই দিবা? টি এর মানটা বসাই দিতে হবে। তাহলে দেখো এ ত্বরণ যদি বের করতে চাও তাহলে এখানে কি করতে হবে, এ ইকুয়াল 8 মাইনাস 18 পয়েন্ট, সরি এটা হলো ইনটু দিয়ে 2, তাহলে এটা কত হবে তোমাদের, এটা হবে -28 মিটার, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এখন তোমাদের বল যদি বের করতে চাও, কি বের করতে চাও বল, এখন বল বের করতে চাইলে কি হবে, এফ ইকুয়াল আমরা যেটা জানি এম এ, কি জানি এম এ। এখন এখানে তোমাদের মানগুলো বসাইতে হবে। এখন এখানে মানগুলো যদি বসাও তাহলে কি কি পাবা, এম এর মান কত দেয়া আছে 0.5 দেয়া আছে, আর এর মান আমরা যেটা বের করছি সেটা হলো -28। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা -14 নিউটন, অর্থাৎ অ্যান্সার কি হবে বি নাম্বার। ঢাকা ইউনিভার্সিটির 21-22 সেশনের আবার 15টা প্রশ্ন আমরা এখানে সলভ করব। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না, নিচের কোনটি হবে না বলছে এখানে। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে আর ম্যাক্স ইকুয়াল আমরা কি লিখতে পারবো পি প্লাস কিউ। এখন পি প্লাস কিউ করলে এখানে আমরা কত পাবো 7 পাবো। এখন আর মিনিমাম বের করতে হবে আমাদেরকে, আর মিনিমাম ইকুয়াল পি মাইনাস কিউ ইকুয়াল আমরা কি পাবো এখানে 1 পাবো। তাহলে দেখো 1 থেকে 7 এর মধ্যে যে মানগুলো আছে সেগুলো সবগুলোই হইতে পারে এটার মধ্যে। তাহলে এখানে 1 আছে, এটা হবে না, 3 আছে হবে না, 5 আছে হবে না, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 4।
নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো, একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তী বল এফ ইকুয়াল এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, যেখানে এ এবং বি ধ্রুবক, রাবার ব্যান্ডটিকে এক্স ইকুয়াল 0 থেকে এক্স এল পর্যন্ত বৃদ্ধি করলে কৃত কাজের মান কত? এটাকে তোমাদেরকে সমাকলন করে বের করতে হবে। এখন এখানে ডাব্লিউ ইকুয়াল আমরা যেটা জানি সেটা হলো ডাব্লিউ ইকুয়াল সমাকলন এল থেকে 0-র মধ্যে, অর্থাৎ এখানে আপার লিমিটটা হবে এল এবং লোয়ার লিমিটটা হবে 0। এখন এটাকে আমাদের সমাকলন করতে হবে। ডাব্লিউ ইকুয়াল কি জানি, এফ ডি এক্স, তাহলে এফ ডি এক্স লিখে নিলাম আমরা। এখন এটাকে সমাকলন করতে হবে, তাহলে এখানে এল দাও আর এটা 0 দাও। এখন যেটা রাশি ছিল এফ এর লিখে নাও, এখানে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা তোমরা লিখে নাও। আর এখানে পাশে কি থাকবে, ডিএক্স থাকবে। এখন এটাকে যদি সমাকলন করো তাহলে কি পাবা তোমরা, এখানে তোমরা পাবা এ এক্স স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস বি ডিভাইডেড 3 এক্স কিউব, আর আপার লিমিট এবং লোয়ার লিমিট এখানে দিয়ে নাও তোমরা। এটা ছিল এল আর এটা ছিল 0, এখানে ইকুয়াল দিই। তাহলে আমরা কিসের ওখানে মানগুলো বসাবো, এক্স এর ওখানে আপার এবং লোয়ার লিমিটের মানগুলো বসাই, দেখবো কি আসে। এটা হবে এ এল স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস বি এল কিউব ডিভাইডেড 3। দেখো তো এটা কোথায় আছে, এটা তোমরা যেখানে পাবা ডি নাম্বার অপশনটা দেখো, এ এল স্কোয়ার ডিভাইডেড 2 বি এল কিউব ডিভাইডেড 3, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডি নাম্বার। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো, একটি ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ ভি এবং প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি? এখন এখানে তোমাদেরকে কি নির্ণয় করতে হবে, সম্পর্কটা নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রে তোমরা যেটা জানো সেটা হলো ইভি নট ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এটা জানো। তাহলে এখান থেকে ভি এর মান যদি বের করতে চাও তাহলে কি হবে তোমাদের, 2 ইভি নট ডিভাইডেড এম। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমাদের এখানে বি নাম্বার যেটা আছে দেখো, ভি ইকুয়াল √2 ইভি, জাস্ট এখানে একটা নট দিয়ে দাও, ডিভাইডেড এম, অর্থাৎ এটা হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কি হবে? এখন শূন্য ভর যেটা বলছে, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ, এখানে তোমাকে কি নির্ণয় করতে হবে, ভরবেগ নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রে যে সূত্রটা জানি আমরা সেটা কি জানি দেখো, ই ইকুয়াল আমরা এখানে যেটা লিখতে পারবো √পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার তারপর c⁴, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমাদেরকে যেটা বের করতে হবে, ই স্কোয়ার ইকুয়াল, যেহেতু শূন্য ভর তাহলে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ইকুয়াল আমরা এটা লিখতে পারবো পি স্কোয়ার সি স্কোয়ার, এটা পুরোটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে তখন, যেহেতু ভরটা একদমই শূন্য। তাহলে এ স্কোয়ার ইকুয়াল লিখতে পারবো পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ই ইকুয়াল আমরা এখানে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে পি সি। তাহলে এখান থেকে আমরা পি যদি বের করি, পি দ্বারা কি বোঝাবে, ভরবেগ বোঝাবে। তাহলে ই ডিভাইডেড কি লেখা যাবে, সি লেখা যাবে, অর্থাৎ অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি নাম্বার। নেক্সট প্রশ্ন দেখো, একটি রান্নাঘরের দেয়াল সিলিং এর মাঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরের মধ্যে একটি সাধারণ রেফ্রিজারেটর দরজা খুলে তা চালু রাখলে রান্নাঘরের তাপমাত্রা কি হবে? এখন রান্নাঘরের তাপমাত্রা কি হবে, রান্নাঘরের তাপমাত্রা বাড়বে। নেক্সট যে প্রশ্ন সেটা দেখো, একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়া এক চক্রের পর নিচের কোনটি শূন্য নাও হতে পারে, যেখানে ইউ হলো অন্তঃস্থ শক্তি, পি চাপ, ডাব্লিউ সিস্টেম দ্বারা কৃত কাজ, এস হলো এখানে এন্ট্রপি। তাহলে এখানে কোনটা শূন্য হবে না, দেখো এখানে যেটা দেয়া আছে
কৃত কাজ শূন্য হবে না। কি শূন্য হবে না? কৃত কাজ। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে বি নাম্বার, অর্থাৎ কৃত কাজ শূন্য হবে না। একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ I দ্বারা প্রকাশ করা হয়। ওই ব্যাটারি তড়িৎচালক বল এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে? বিভব পার্থক্যের সমান কখন হবে? এখন এখানে I দ্বারা প্রকাশ করা ওই ব্যাটারি তড়িৎচালক বল এবং দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা যে সূত্রটা জানি সেটা কি জানি? V ইকুয়াল E মাইনাস I আর, এটা জানি আমরা। তাহলে এখানে I ইকুয়াল যদি 0 হয় তাহলে V ইকুয়াল কি হবে? E হবে। V ইকুয়াল E হবে। যখন বিভব এবং তড়িৎচালক বল সমান হইতে হবে তখন I ইকুয়াল কি হইতে হবে? 0 হইতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার। নেক্সট যেটা প্রশ্ন সেটা দেখো, এখানে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডলার সংখ্যা স্থির রাখতে চি থেকে পর্দার দূরত্ব ডি কে কিভাবে পরিবর্তন করতে হবে। তাহলে এটা তোমরা কিভাবে করবা সেটা দেখো। এখানে তোমরা যেভাবে করতে পারবা, স্থির রাখতে হলে ডোরার প্রস্থ কি রাখতে হবে? সমান রাখতে হবে। স্থির করতে গেলে ডোরার প্রস্থটা সমান রাখতে হবে সবসময়, এটা মনে রাখবা তোমরা। যদি স্থির রাখতে হয়, স্থির রাখতে হয় তাহলে ডোরা প্রস্থ সমান রাখতে হবে। স্থির রাখতে হলে ডোরার প্রস্থ কি করতে হবে? সমান রাখতে হবে। এখন সমান রাখতে হবে, তাহলে এখানে দেখো দূরত্ব কি করছে? একটা দ্বিগুণ করছে। যেহেতু দ্বিগুণ করছে তাহলে কি হবে? 2d হবে। এটা অ্যান্সার কি হবে? 2d। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? সি নাম্বার, 2d। দেখো এখানে যে প্রশ্নটা আছে, একটি ব্রিজ রেকটিফায়ার বর্তনী ইনপুট সংকেতের কম্পাঙ্ক 50 হার্টজ হলে এর আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে? এটা তোমরা কিভাবে করবা? দেখো এখানে এটা করতে গেলে তোমাদেরকে এই চিত্রটা বুঝতে হবে আগে। এখানে একটা সিগন্যাল আর্ট করে নাও প্রথমে। এটা হলো তোমার ইনপুট সিগন্যাল, আর আউটপুট সিগন্যাল তুমি যেটা পাবা সেটা হচ্ছে এইটুকু। এটা হচ্ছে তোমার আউটপুট সিগন্যাল। তাহলে এটাকে টি প্রাইম দাও আর এটাকে টি দাও। এখন এখানে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে টি ইকুয়াল টু টি প্রাইম, এটা আমরা লিখতে পারবো। তাহলে টি যেটা, এটাকে আমরা কি লিখতে পারবো? 1/f ইকুয়াল, এখানে আমরা লিখতে পারবো 2/f প্রাইম লিখতে পারবো। তাহলে এখান থেকে তোমাকে যেটা মান বের করতে হবে, কিসের মান বের করতে হবে? এখানে দেখো, এখন এটা আমরা লিখতে পারবো 2f ইকুয়াল f প্রাইম, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে f এর মান কত দেয়া আছে? 50 দেয়া আছে। তাহলে 2 ইন্টু 50 ইকুয়াল f প্রাইম। তাহলে কি হচ্ছে এটা অ্যান্সার? এটা হচ্ছে 100। এটা কত হচ্ছে? 100, অর্থাৎ f প্রাইম ইকুয়াল আমরা কত পাবো? 100 পাবো। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 100। নেক্সট যে প্রশ্নটা দেখো, বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলো। বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল কি হবে? এখানে সমষ্টিগত যে ক্ষেত্রফল সেটা কি হবে? এখানে সেটা দেখো, এটা হলো বৃদ্ধি পাবে। সমষ্টিগত ক্ষেত্রফলটা কি পাবে? বৃদ্ধি পাবে। কারণ এখানে বৃষ্টির ফোঁটা অনেকগুলো যদি ছোট ফোঁটায় পরিণত হয়, মনে করো এটা হলো একটা বৃষ্টির ফোঁটা। এখন এটা যদি অনেকগুলো ছোট ছোট আর ফোঁটায় রূপান্তরিত হয় তাহলে মনে করো এখানে, তারপর এখানে, এখানে এইরকম করে থাকবে। এটা ছোট ছোট ফোঁটায় পরিণত হলে জায়গাটা কি করবে? বেশি দখল করবে। তাই এটা ক্ষেত্রফলটা কি হবে? বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো, একটি বস্তু কণার মোট শক্তি স্থির ভর শক্তির দ্বিগুণ। আলোর দ্রুতি সি হলে কণাটির দ্রুতি কত হবে? এখানে আলোর দ্রুতি সি একটা লিখে নাও তোমরা। সি হলে কণাটির দ্রুতি কত হবে? এখানে কণাটির দ্রুতি বের করতে হবে তোমাকে। তাহলে এটা কত পাবা তোমরা সেটা দেখো। এখানে কি দিচ্ছে? ভরের ক্ষেত্রে। এটার ভরের ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে সেটা আগে লিখে নাও তোমরা। সেটা কি ফর্মুলা হবে? এখানে
দেখো এখানে আমরা এ ইকুয়াল কি লিখতে পারবো, এমসি লিখতে পারবো। যেহেতু একটা স্থির আছে তাই আমরা এখানে কি লিখবো, এমসি স্কোয়ার ইকুয়াল এম নট সি স্কোয়ার। স্থির ভর কি বলছে, দ্বিগুণ বলছে, তাই এখানে একটা শর্তমতে 2 দিয়ে দাও তোমরা। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো, এম ইকুয়াল টু এম ইকুয়াল কি লিখতে পারবা, 2 m0 লিখতে পারবা। তো এখানে এম এর ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে সেটা দেখো, m0 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার ইকুয়াল দিয়ে এখানে লেখো 2m0। এটা তোমরা লিখতে পারবা। তাহলে এখান থেকে এখন উভয় দিক থেকে m0 কি হবে, উঠে যাবে। এখান থেকে বের করতে হবে তোমার ভি এর মান। কার মান বের করতে হবে, ভি এর মান। তাহলে এখানে তুমি ভি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবা, এটা প্রথমে স্কোয়ার উঠে গেলে কি হবে, 4 হবে। তাহলে 1 মাইনাস হবে, তাহলে এটা যেহেতু 1 ডিভাইডেড 4 হইতো তাই এটা কি হবে, 3/4 হবে। এখানে কি হবে, 3/4। তাহলে শুধু ভি এর মান যদি বের করতে চাও তাহলে কি হবে, √3 ডিভাইডেড 2 ইন্টু সি হবে। দেখো এটা কি আছে, এই যে বি নাম্বারে দেখো √3, এটার অপশন যেটা হবে সেটা দেখো √3/2 ইন্টু সি। তাহলে এই অপশনটা একটু ঠিক করে নাও তোমরা। এই অপশনটা হবে √3 ডিভাইডেড 2 ইন্টু সি, অর্থাৎ অ্যান্সার কি হবে, বি নাম্বার এখানে। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, এম ভরে একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণহীন তলে স্পন্দিত হতে থাকলো। যদি বস্তুর ভর 4 মিটার করা হয় তবে নতুন পর্যায়কাল কত হবে। এখানে বস্তুর ভরটা কত করছে, 4 মিটার করছে। এটার ক্ষেত্রে সবসময় যে ফর্মুলাটা মনে রাখবা তোমরা, এই পর্যায়কালের ক্ষেত্রে অর্থাৎ টি ইকুয়াল তোমরা যেটা জানো 2π√m/k, এটা জানো তোমরা। তাহলে এখান থেকে তোমরা কি লিখতে পারবা, দেখো টি সমানুপাতিক √m তোমরা লিখতে পারবা। যদি এটা লিখতে পারো তাহলে এখানে কি বলছে দেখো, এই স্প্রিংকে টেনে তাহলে এটার ভর কত হবে, 4 হবে। যদি ভর কত হয়, 4 হয়, তাহলে এটা টি এর সাথে এম এর সম্পর্ক কি, সমানুপাতিক। তাহলে তোমরা যদি এখানে লেখো T1 ইকুয়াল √m, সমস্যা আছে, m1, আরেকটা তোমরা দিলা T2 ইকুয়াল √m2। তাহলে উপরেরটাকে দিলা তোমরা 1 নাম্বার ইকুয়েশন এবং নিচেরটাকে দিলা তোমরা 2 নাম্বার ইকুয়েশন। এখন তোমরা যেটা করবা, এখানে 2 ডিভাইডেড 1, এটাকে কিভাবে লিখতে পারবা তোমরা, T2 ডিভাইডেড T1 ইকুয়াল তোমরা এখানে লিখতে পারবা, মান বসাই দিতে হবে এখন, m2 ডিভাইডেড m1। এখন দেখো এখানে T2 ডিভাইডেড T1 ইকুয়াল তোমরা এখানে কি লিখতে পারবা, m2 এর মান কত, 4, আর নিচে কি হবে, এখানে 4m আর নিচে কি হবে, m হবে। তাহলে m কেটে দাও এখানে। তাহলে T2 ইকুয়াল কি পাবা তোমরা, T2 ইকুয়াল পাবা 2T1 পাবা। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এখানে এ নাম্বার। অ্যান্সার কি হবে, এ নাম্বার 2T। নেক্সট যে প্রশ্নটা আছে সেটি দেখো, একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ √3gr, আর এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, জি হলো অভিকর্ষ স্তম্ভ। বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থানে সুতার টানের অনুপাতটা বের করতে হবে তোমাকে এখানে। এখন এটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এটার ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে তোমরা যেটা লিখতে পারবা সেটা দেখো, এটা সূত্রটা, এটা হলো সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে, সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে তোমরা এখানে যেটা লিখতে পারবা সেটা হচ্ছে T1 প্লাস mg ইকুয়াল তোমরা এখানে লিখতে পারবা mv স্কোয়ার ডিভাইডেড
আর এটা হলো সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে। এখন এখানে তোমাদেরকে কি করতে হবে, মানগুলো বসাই দিতে হবে, যেহেতু বস্তুটির বেগ দেয়া আছে। তাই t1 প্লাস mg, আর এখানে ভি স্কয়ার মান যদি বসায় দাও তাহলে কি হবে, এখানে দেখো m, তারপর ইন্টু রুট উঠে যাবে জি, আর ডিভাইডেড কি হবে, আর হবে। তাহলে এটা তোমরা t1 প্লাস mg ইকুয়াল তোমরা এখানে পাবা 3, এটা কি পাবা, এখানে 3mg পাবা। তাহলে t1 ইকুয়াল তোমরা এখানে পাচ্ছ 2mg, এটা তোমরা পাচ্ছ। এখন দেখো এটা গেল সর্বোচ্চ বিন্দুতে। এখন সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে কি হবে, তার আগে তোমাদেরকে যেটা বের করতে হবে, শক্তির সংরক্ষণশীলতা নীতি। কি বের করতে হবে, শক্তির সংরক্ষণশীলতা নীতি যদি বের না করো তাহলে কিন্তু সর্বনিম্ন বিন্দুতে তোমরা মানটা পাবা না। এখন শক্তির সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে তোমরা যেটা লিখতে পারবা, এখানে হাফ m v1 স্কয়ার প্লাস mg ইন্টু দিয়ে এখানে ইন্টু 2r ইকুয়াল তোমরা এখানে লিখতে পারবা হাফ m v2 স্কয়ার, এটা আমরা লিখতে পারবো। এখন এখানে দেখো হাফ mv স্কয়ার যেটা আছে এটা ইকুয়াল, আমরা আবার কি এখানে কি দেয়া আছে, এখানে এখানে তোমরা লিখতে পারবা 3gr ডিভাইডেড 2, 3gr ডিভাইডেড কি লিখতে পারবা, 2 লিখতে পারবা, প্লাস এটা হবে 2gr ইকুয়াল এখানে তুমি লিখতে পারবা v2 স্কয়ার ডিভাইডেড 2। তাহলে এখান থেকে তোমাদের যে মানটা বের করতে হবে সেটা কার মান বের করতে হবে, সেটা হলো v2 এর মানটা বের করতে হবে আগে। তাহলে v2 স্কয়ার ইকুয়াল তুমি এখান থেকে যে মানটা পাবা সেটা হচ্ছে 7gr, কি পাবা, 7gr। এটা যদি লসাগু করো তাহলে এটা মান পাবা 7gr। এখন দেখো এখানে সর্বনিম্ন বিন্দুতে তুমি যেভাবে বের করবা, এটা ভি স্কয়ারের মানটা তোমরা পেয়ে গেলা। এখন সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে, সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে, তাহলে সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে কি হবে সেটা দেখো, এখানে t2, সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে t2 মাইনাস mg ইকুয়াল, এখানে সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে t2 মাইনাস mg ইকুয়াল তুমি এখানে লিখতে পারবা m v2 স্কয়ার ডিভাইডেড r, তুমি এটা লিখতে পারবা। তাহলে এখানে t2 ইকুয়াল যদি বের করতে চাও তাহলে কি, t2 ইকুয়াল তুমি এখানে লিখতে পারবা mg, তারপর মাঝে প্লাস দিয়ে m ইন্টু 7gr ডিভাইডেড r লিখতে পারবা। এখন আর কি যাবে, কাটা যাবে। তাহলে t2 ইকুয়াল তুমি এখানে কত পাবা, t2 ইকুয়াল পাবা তুমি 8mg পাবা, এই আর কেটে দিলে কি পাবা, 8mg। তাহলে দেখো t1 কত বের হইছে, 2 বের হইছে, এবং t2 কত বের হইছে, 8mg বের হইছে। এখন এই দুটোর যদি অনুপাত করো তুমি এখানে t1 অনুপাত t2, তাহলে তুমি কত পাবা, এখানে 1:4 পাবা, 1:4 এটা তুমি পাবা এখান থেকে। অর্থাৎ এটা অ্যান্সার কি হবে, সি নাম্বার হবে। তারপর নেক্সট যে প্রশ্নটা সেটা দেখা যাক কি বলছে এখানে। দেখো 6 ওহম এবং 12 ওহম মানে দুটি রোধ সমান্তরালে যুক্ত আছে। এই সমান্তরাল সংযোগে একটি 4 ওহম মানের রোধ এবং 24 বিভব ব্যাটারির সাথে সিরিজে যুক্ত করা হলো। উক্ত সংযোগে 6 ওহম রোধের ভিতরে প্রবাহিত তড়িতের পরিমাণ কত হবে। এখন তড়িতের পরিমাণটা তোমাকে এখানে বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে যে সূত্রটা তোমরা লিখতে পারবা সেটা হচ্ছে, এটা যদি চিত্রটা আঁকায় নাও তোমাদের ক্ষেত্রে আরো সুবিধা হবে। এটা দেখো চিত্রটা যদি আর্ট করো তাহলে কি রকম পাবা এটা। এখানে তোমরা চিত্রটা আর্ট করলে তোমরা এখানে বিগত বর্ষের প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে দেখবা পরীক্ষার আগে, কারণ এখান থেকে রিপিট না হইলেও এখানে দেখবা যে
কি কি প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে, এটা অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবো, কারণ এখানে যে টপিকস গুলো থেকে প্রশ্ন আসে এটা রিপিট হয় না, ঠিক আছে, কিন্তু এগুলো সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে? সূত্রগুলো কাজে লাগবে তোমাদের। এই সূত্রের জন্যই তোমাদের কি করতে হবে? বিগত বর্ষের প্রশ্নগুলো সলভ করতে হবে। এটা যে শুধু ঢাকা ভার্সিটির ক্ষেত্রে এমনটা না, এটা তোমাদের অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে, যে যে ভার্সিটির পরীক্ষা দিবা অবশ্যই তোমরা কি করবা? এই বিগত বর্ষের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে তারপরে যাবা। দেখো, এটা চিত্রটা আর্ট করে নিলে তোমরা চিত্রটা পাবা এইরকম, 6, 12, এখানে 4 আর এখানে হলো 24 ভোল্ট। তাহলে এটার ক্ষেত্রে যদি মান বের করতে চাও তোমরা, তাহলে আই ইকুয়াল যেটা লিখতে পারবা এখানে 24 ডিভাইডেড, তুমি লিখতে পারবা 6 ইন্টু 12 ডিভাইডেড, তুমি লিখতে পারবা 6 প্লাস 12, তারপর এখানে প্লাস দিয়ে 4, এটা তুমি লিখতে পারবা। আর এটা কি হবে? অ্যাম্পিয়ারে হবে। এখন এটা যদি ক্যালকুলেশন করো তুমি, তাহলে কি পাবা? এখানে 3 অ্যাম্পিয়ার পাবা। কি পাবা? 3 অ্যাম্পিয়ার। এটা পাবা 3 অ্যাম্পিয়ার। এখন উক্ত সংযোগে কতটুকু রোধ যুক্ত করছে? এখানে 6 ওহম রোধ প্রবাহিত করছে। তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে? এখানে দেখো, এখন তুমি I6 ইকুয়াল, তুমি যেটা এখানে লিখতে পারবা R12 ডিভাইডেড R12 প্লাস R6 ইন্টু আই। এর মান তো আমরা বের করে নিছি, এটা হলো এই যে তোমার এখানে যে 6 এবং 12 ওহম মানের দুটি রোধ সমতলে যুক্ত আছে, সেটা ক্ষেত্রে ফর্মুলা হবে এটা। এখন এখানে জাস্ট মানগুলো বসাই দেয়া, মানগুলো যদি বসাই দাও তাহলে কি হবে? এখানে 12 যেটা বসাই দাও 12, তারপর এখানে হবে 18, আর এখানে আমরা যে মানটা পাইছি সেটা হলো 3। এখন যদি ক্যালকুলেশন করো এটা কি হবে? 6, এখন 6 দিয়ে এটাকে কাটলে তোমরা কত পাবা? 2 পাবা। তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এ নাম্বার। ঢাকা ইউনিভার্সিটি 2020-21 সেশনের প্রশ্ন সলভ করব। এই 2020-21 সেশনে তোমাদের কি কি প্রশ্ন চলে আসছিল সেগুলো এবার দেখা যাক। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটি ছিল, একটি সমান্তরাল পাত ধারকে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ন্যূনতম। পাত দুটি দূরত্ব যদি দ্বিগুণ হয় তবে ধারকটিতে সঞ্চিত শক্তি কত গুণ হবে? এটা তোমরা কিভাবে করবে? তার আগে তোমরা যে সূত্রটা মনে রাখবা, ইউ সমানুপাতিক ডি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি মনে রাখো তাহলে এখানে কি লেখা যাবে? ইউ নট ইকুয়াল ডি নট লিখতে পারবে। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, এবং 2 নাম্বার ইকুয়েশনে লেখো ইউ টু ইকুয়াল ডি টু। এখন তোমাদেরকে এখানে যেটা বের করতে হবে এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এখন ইউ টু এর মানটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে 2 ডিভাইডেড 1 করে দাও, এখানে করলে তোমরা এখানে যেটা পাবা সেটা কি পাবা? দেখো, ইউ টু ডিভাইডেড ইউ নট ইকুয়াল ডি টু ডিভাইডেড ডি নট। তাহলে এখানে কত করছে? দ্বিগুণ করছে। যদি দ্বিগুণ করে তাহলে তোমরা ইউ টু ইকুয়াল ইউ নট ইকুয়াল এখানে 2 ডি নট লিখতে পারো। তাহলে এখানে কি হবে? ডি নট, ডি নট কেটে দাও, তাহলে ইউ টু ইকুয়াল তোমরা কি পাচ্ছ? 2 ইউ নট পাচ্ছ। তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো, এখানে বলছে কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে এ কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? দেখো, এটার ক্ষেত্রে কিভাবে করবা তোমরা? আমরা কিউ ইকুয়াল কি জানি? কিউ ইকুয়াল জানি আমরা আই টি জানি। তাহলে এখানে আই ইকুয়াল কি লেখা যাবে? কিউ বাই টি লেখা যাবে। এখন দেখো, তোমরা আবার জানো টি ইকুয়াল ওমেগা ইকুয়াল, তোমরা এই সূত্রটা অনেক পড়ছো, ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি। এটা তোমরা এখান থেকে তোমরা যেটা লিখতে পারবা সেটা হচ্ছে টি ইকুয়াল 2 পাই ডিভাইডেড ওমেগা, এটা তোমরা লিখতে পারবা। তাহলে আই ইকুয়াল কি লেখা যাবে? এখন এখানে তোমরা লিখতে পারবা কিউ ওমেগা ডিভাইডেড 2 পাই, অর্থাৎ অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তারপর নেক্সট যে প্রশ্নটা দেয়া আছে, দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি? স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি হবে? এটা হবে বি নাম্বার, যেটা আছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2।
তারপর নেক্সট যে প্রশ্নটা দেওয়া আছে, কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দূরদৃষ্টি, অর্থাৎ দূরদৃষ্টি দূরীকরণের জন্য উত্তল লেন্স, আর ক্ষীণ দৃষ্টির জন্য কি হবে তাহলে? অবতল লেন্স। এটার জন্য হবে অবতল লেন্স ব্যবহার করা হবে। তাহলে অ্যান্সার কি হবে এখানে? বি নাম্বার। নেক্সট যে প্রশ্নটা আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, দিয়ে বলছে বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটি কি। এখন কি কণা সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে তুমি যদি বের করো বিক্রিয়ার পূর্বের প্রোটন, বিক্রিয়ার পূর্বের প্রোটন, দেখো কত হবে? 13 + 2 কত হচ্ছে? 15 হচ্ছে। এবং পরের প্রোটন কত হবে? পরের প্রোটন তোমার হচ্ছে এখানে পরের প্রোটন হচ্ছে 14 + x। তাহলে তুমি এখানে লিখতে পারবা 14 + x = 15। তাহলে x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ এখানে কে অনুপস্থিত? একটা প্রোটন অনুপস্থিত এখানে। তো এরপর যে প্রশ্নটা দেওয়া আছে, একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? এখন কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তনের ক্ষেত্রে তোমরা যেটা জানো, টি এর সাথে এল এর সম্পর্কটা কি? টি সমানুপাতিক √L, এটা আমরা জানি। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা লিখতে পারবো, T2 / T1 = √L2 / L1 আমরা লিখতে পারবো এখান থেকে। তাহলে এখন জাস্ট মানগুলো বসায় নাও। কিভাবে বসাবো? এখানে আদি দোলনকালকে তোমরা কি ধরো? আদি দোলনকালকে T1 ধরো, এবং 50% যে দোলনকাল বৃদ্ধি হয়েছে এর জন্য T2 ইকুয়াল কি লিখতে পারবা? T2 ইকুয়াল এখানে 50% বৃদ্ধি যেটা, এটা হলো T1 + T1, অর্থাৎ এটা তোমরা এইভাবে লিখতে পারবা, T1 + T1 এর 50%। তাহলে কত হচ্ছে? T2 হচ্ছে 1.5 T1, 1.5 T1 হচ্ছে। এখন জাস্ট মানগুলো বসায় দাও এখানে। T2 এর মান কত হবে? 1.5 T1 / T1 ইকুয়াল এখানে হবে √L2 / L1, এটা হবে। তাহলে দেখো এখানে L2 ইকুয়াল কি লেখা যাবে? এখন L2 ইকুয়াল লেখা যাবে 2.25 L1। এখন তোমাকে এখান থেকে যেটা বের করতে হবে, শতকরা দৈর্ঘ্যের পরিমাণ, যেহেতু সবগুলাই পার্সেন্টেজে দেয়া আছে। এখন শতকরা দৈর্ঘ্যের পরিমাণ যদি বের করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কি সূত্র লেখা যাবে? দেখো, শতকরা তোমাকে যেটা বের করতে হবে, দুঃখিত, শতকরা দৈর্ঘ্যের পরিমাণ, অর্থাৎ শতকরা দৈর্ঘ্যের পরিমাণ যদি বের করতে হয়, তাহলে উপরে লিখতে পারবা ∆L ডিভাইডেড, তুমি নিচে লিখতে পারবা L1 ইন্টু দিয়ে 100%, এটা তুমি লিখতে পারবা। তাহলে দেখো এই ∆L ইকুয়াল আমরা কি জানি? L2 - L1 ডিভাইডেড L1 ইন্টু 100%, এটা আমরা জানি। তাহলে এই জায়গায় এখন L2 এর মানটা জাস্ট বসাই দাও, 2.25 L1 - L1 ডিভাইডেড L1 ইন্টু 100%। এখন এটা ক্যালকুলেশন করলে কত পাবা তোমরা? ক্যালকুলেশন করলে আমি এই লাইনটা জাস্ট উপরে লিখতেছি, 1.25 L1 ডিভাইডেড L1 ইকুয়াল ইন্টু দিয়ে 100%, এটা পাবা। তাহলে এই জায়গায় দেখো L1 কাটা যাবে, তাহলে 1.25 আছে, কি হবে? 125 অ্যান্সার। তারপর দেখো নেক্সট যেটা দেয়া আছে, কোনো আদর্শ গ্যাসের কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে? এটা তোমরা কিভাবে করবা? তার আগে CRMS এর যে সূত্রটা আছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে CRMS ইকুয়াল কি লিখতে পারবা? √3RT ডিভাইডেড M লিখতে পারবা। তাহলে C এর সাথে T এর সম্পর্ক কি হচ্ছে? সমানুপাতিক, রুট দিয়ে সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক হচ্ছে এখানে। তাহলে তুমি এটাকে এখন লিখতে পারবা C2 ডিভাইডেড C1 ইকুয়াল √T2 ডিভাইডেড T1। তাহলে কত গুণ বৃদ্ধি করছে? 4 গুণ। তাহলে C2 ডিভাইডেড C1 ইকুয়াল √T1 ডিভাইডেড
টি ওয়ান, অর্থাৎ টি টু এর মানটা কত হবে এখানে 4t1 হবে। তাহলে টি ওয়ান কেটে দাও, তাহলে সি টু ইকুয়াল তুমি এখানে পাচ্ছ কি 2, সি টু ইকুয়াল 2c1 পাচ্ছ। তাহলে কত গুণ বৃদ্ধি করা হলো? দ্বিগুণ, অর্থাৎ সাথে অ্যান্সার কি হবে? সি নাম্বার। তারপর নেক্সট যেটা আছে দেখো, 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় মৌল থাকে। এই প্রশ্নটা একটু ঠিক করে নাও, এখান থেকে কেটে দাও এটা। মৌলের 1/16 অংশ এখানে লিখে নাও, অবশিষ্ট। জাস্ট দেখো কিভাবে সলভ করা লাগে, এটা খুব শর্টকাট উপায়, তোমরা সলভ করতে পারবা। অবশিষ্ট থাকে, তাহলে এর অর্ধায়ু কত? এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, অর্ধায়ু কত? এখন এই অধ্যায়ু কত এটা কিভাবে বের করবা? দেখো এটা কিন্তু খুব শর্টকাট উপায়ে বের করবা। ওই অধ্যায় যদি বের করার ক্ষেত্রে আসে, তাহলে এরকম যদি প্রশ্ন থাকে, তোমরা যেটা লিখতে পারবা টি হাফ ইকুয়াল টি ডিভাইডেড এন লিখতে পারবা, টি ডিভাইডেড কি লিখতে পারবা? এন। এই এন এর মানটাই তোমাদেরকে বের করতে হবে। এন এর মানটা কিভাবে বের করবা? দেখো এখানে যত অংশ অবশিষ্ট, এই অবশিষ্টটা আগে লিখে নাও। তাহলে 1/16 ইকুয়াল এখানে কি লেখা যাবে? 1/2 নিয়ে আসতে হবে তোমাদের, এখানে 2^4। এখন এটাকেই যদি লেখো, কিভাবে লিখবা? এন এর মান বের করার ক্ষেত্রে 2^n, এই এন এর মান কত হচ্ছে? তাহলে এন এর মান হচ্ছে 4। জাস্ট এখানে 4 বসাই দাও, অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ 14/4, অর্থাৎ এখানে অ্যান্সার কত পাবা? অ্যান্সার পাবা 7.2, অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে 7.2। তারপর দেখো নেক্সট যেটা প্রশ্ন, কোনো দিক পরিবর্তী তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান 10 ভোল্ট, তড়িৎচালক বলের শীর্ষ মান কত? এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ই আর এম এস ইকুয়াল, তোমরা লিখতে পারবা ই নট ডিভাইডেড √2। এখান থেকে তোমাদেরকে বের করতে হবে ই নট এর মান। তাহলে ই নট ইকুয়াল তোমরা এখানে লিখতে পারবা √2 ইন্টু ই আর এম এস। তাহলে এখানে ই আর এম এস এর মানটা বসাই দাও, √2 ইন্টু 10। এখন এটা যদি ক্যালকুলেশন করো, তোমরা এখানে পাবা 14.14, অর্থাৎ এটার অ্যান্সার কত হচ্ছে? ডি নাম্বার, 14.14 ভোল্ট। এটা অ্যান্সার হচ্ছে এটা। তারপর নেক্সট যে প্রশ্নটা সেটা দেখো, এ এর মান কত হলে a ইকুয়াল 2i প্লাস 2j মাইনাস কে এবং b ইকুয়াল ai প্লাস j ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন লম্বের ক্ষেত্রে আমরা কি জানি? লম্বের ক্ষেত্রে জানি ডট গুণফল যদি 0 হয় তাহলে সেটা কি হবে? লম্ব হবে। তাহলে এই দুটো জাস্ট ডট গুণফল করে দাও, কি হবে? 2a, তারপর প্লাস দিয়ে হবে 2, তারপর মাইনাস কে নাই যেহেতু, ইকুয়াল কি দিয়ে দাও? 0 দিয়ে দাও। তাহলে a ইকুয়াল কত পাচ্ছ? -1 পাচ্ছ। তাহলে এটা অ্যান্সার কি হবে? -1। তারপর দেখো নেক্সট যেটা প্রশ্ন, কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্যের নিশ্চল দৈর্ঘ্যের কি হবে? অর্ধেক হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? দেখো এবার, কত বেগে চললে, এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, এল ইকুয়াল এল নট √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে দেখো এটার ক্ষেত্রে এল ডিভাইডেড এল নট ইকুয়াল √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এখন এখানে এল ডিভাইডেড এল নট যেটা আছে এটা কি বলছে? অর্ধেক। তাহলে এটা হাফ করলাম, আর এখানে কি হবে? ইকুয়াল দিয়ে √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, এটা থাকলো। তাহলে রুটটা এখন তুলে দিতে গেলে কি করতে হবে? এটা আমাকে স্কোয়ার করে দিতে হবে। 1/4 মাইনাস 1 একবারেই লিখে দিচ্ছি এটা, তার এটা হবে মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি এর মান যদি বের করো, তাহলে কি হচ্ছে? -3/4, অর্থাৎ একবারেই যদি লেখো এটা 3/4, আর এখানে হবে ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল কি লেখা যাবে এখানে? √3 ডিভাইডেড 2 ইন্টু সি, অর্থাৎ তুমি কি লিখতে পারবা? √3 ডিভাইডেড 2c। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর নেক্সট যেটা প্রশ্ন, একটি ভর এম ভরের একটি বস্তু ঘর্ষণহীন একটি তলে ভি বেগ, এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, সেটা লেখো ভি বেগ। এখানে কি হবে? ভি বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করলো। স্প্রিং এর বল ধ্রুবক কে কতটুকু সংকুচিত হবে সেটা বের করতে হবে। এটার ক্ষেত্রে দেখো এটা একদম ইজি প্রশ্ন, সেটা কি হবে? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল লিখতে পারবো হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে উভয় দিক থেকে কি উঠে যাবে? হাফ হাফ উঠে যাবে। তাহলে এক্স ইকুয়াল তুমি এখানে লিখতে পারবা, কি লিখতে পারবা? এম
ডিভাইডেড কে, এটা রুট দিয়ে ইন্টু দিয়ে কি হবে ভি হবে, অর্থাৎ অ্যান্সার কি হবে √m/k ইন্টু ভি, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। এটা কি হচ্ছে অ্যান্সার। তারপর দেখো 12 যেটা সেটা বলছে অভিকর্ষীয় ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কোনটি, এটা কি হবে, এটা হচ্ছে ডি অ্যান্সার। তারপর দেখো নেক্সট যেটা প্রশ্ন, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষণে চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এবং চিদ্বয় থেকে পদ্মার দূরত্ব পদ্মা ডি দূরত্বে অবস্থিত, পদ্মার ওপর প্রতি একক প্রস্থের ডোরার সংখ্যা কত। এটার ক্ষেত্রে আমরা বিটা ইকুয়াল এমনিতেই যে সূত্র জানি সেটা হলো ল্যামডা ডি ডিভাইডেড ডি। এখন এখানে যেটা বলছে প্রতি একক প্রস্থের ক্ষেত্রে মনে রাখবা তোমরা একটু, প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা 1/β হবে, কি হবে 1/β। তাহলে এই সূত্রটাকে উল্টাই দিলে কি হবে, ডি ডিভাইডেড ল্যামডা ডি, যেটা অপশন কোনটা সেটা হলো বি নাম্বার, ডি ডিভাইডেড ল্যামডা ডি। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা সেটা দেওয়া আছে, একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে চলমান আছে, একটি মুহূর্তে বৃত্তাকার পথে দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং 84 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি পেতে থাকে। তাহলে প্রথমেই যেটা তোমাকে বের করতে হবে, যেহেতু বৃত্তাকার পথে চলমান আছে তাহলে কেন্দ্রমুখী ত্বরণ আছে এখানে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে আমরা যেটা বের করতে পারবো সেটা হলো এ ইকুয়াল, তোমরা এখানে লিখতে পারবা ভি স্কয়ার ডিভাইডেড আর। এখন ভি এর মান কত দেওয়া আছে 6, এখন 6 এর উপর যদি রুট দাও তোমাদের হবে 36, আর ডিভাইডেড আর এর মান দেওয়া আছে 12, তাহলে তুমি এখানে পাচ্ছ 3, কি পাচ্ছ 3 পাচ্ছ। তারপর এখানে কত বৃদ্ধি পাচ্ছে, এটাকে বৃদ্ধিটাকে আমরা এ প্রাইম দিলাম, সেটা হলো 4। এখন এখানে ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত, এখন মোট ত্বরণ যদি বের করতে চাও তুমি তাহলে এ ইকুয়াল, অর্থাৎ এটাকে আমরা প্রাইম দিলাম আর এটাকে ডাবল প্রাইম দিয়ে লিখলাম, তাহলে এ ইকুয়াল তোমাকে যেটা করতে হবে এ প্রাইম স্কয়ার প্লাস এ ডাবল প্রাইম স্কয়ার করে দিলেই আমরা এখানে কি পেয়ে যাব, ওই মুহূর্তে বস্তুটির ত্বরণ পেয়ে যাব। তাহলে এটার মান কত আসছে 3 স্কয়ার প্লাস এটার মান কত হচ্ছে 4 স্কয়ার। তাহলে তুমি এটা যদি ক্যালকুলেশন করো কত পাবা, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমি বিগত 5 বছরে ঢাকা ইউনিভার্সিটির যে ফিজিক্সের যে প্রশ্নগুলো ছিল এগুলো সলভ করে দিয়েছি। এগুলোর মধ্যেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তা কমেন্ট সেকশনে জানায়ও, আমি সেগুলো আবার সলভ করে দিব তোমাদেরকে। তোমাদের যাদের 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, টেনশন করিও না, তাহলেই দেখবে ইনশাল্লাহ ভালো একটা ফল পাবা তোমরা। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই।